হ্যাঁ, আমরা হচ্ছে ভেক্টরের লব্ধি এবং হাবিজাবি অনেক কিছু পড়ছি। সো আজকে একটু আমাদের এক্সটেন্সিভ কিছু প্র্যাকটিস প্রবলেম করতে হবে। হ্যাঁ, আমরা যা যা জানি সেই সম্পর্কিত কিছু প্র্যাকটিস প্রবলেম, যেগুলা বিভিন্ন ক্লাসের টপিকগুলো আলোচনা হয়েছে, ঢালাও কিছু প্র্যাকটিস আজকে করতে হবে শুরু থেকে। হ্যাঁ, তাহলে লেখো শুরু থেকে এক 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 করে আমরা করে ফেলি। লেখো যে দেখাও যে দুটি ভেক্টরের, লেখে ভাবে দেখাও যে দুটি ভেক্টরের দুটি ভেক্টরের সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের বর্গের যোগফল এদের লম্ব মানের বর্গের দ্বিগুণ। এদের লম্ব মানের বর্গের দ্বিগুণ। তুলে ফেলো। দেখাও যে দুটি ভেক্টরের সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানের বর্গের যোগফল এদের লম্ব মানের বর্গের দ্বিগুণ। জাস্ট ছোট একটা কি বলে যে এক্সাম্পল, খুবই ছোট, তেমন বড় না। তো ঠিক আছে, চলো তাহলে কি বলেছে, দেখা হচ্ছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানের বর্গের যোগফল। তাহলে সর্বোচ্চ মান যেটা আর ম্যাক্স, এটা কত? পি প্লাস কিউ। আমরা যদি এরকম চিন্তা করি, একটা ভেক্টর পি এবং আরেকটা ভেক্টর কিউ, কিউ ধরো এইদিকে, ইচ্ছা মতো ধরলাম। তাহলে সর্বোচ্চ মান কখন পাওয়া যায়? যখন হচ্ছে তারা কি থাকে, তারা একই ডাইরেকশনে থাকে, পি এবং কিউ একই ডাইরেকশনে, তাই না? আমরা এটা জানি। সো কিউ এটা ধরো, পি এটা, তাহলে আর ম্যাক্স ইকুয়াল টু হয় পি প্লাস কিউ। আর আর মিনিমাম কখন হয়? যখন হচ্ছে একটার একটা বিপরীত ডাইরেকশনে থাকে। এটা পি ধরো, এটা কিউ ধরো, পরস্পর 180 কোণে থাকলে আর মিনিমাম হয়, সেটা হয় পি ডিফারেন্স কিউ। সো আমরা ধরে নিই পিটা বড়, সো পি মাইনাস কিউ। হ্যাঁ, তাহলে কি হচ্ছে, সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানের বর্গের যোগফল। তাহলে সর্বোচ্চ মান এটা, আর সর্বনিম্ন মান হচ্ছে পি গ্রেটার দেন কিউ ধরে নিয়েছি, এটা লিখে দিব পি গ্রেটার দেন কিউ, এটা লিখতে হবে। হ্যাঁ, তাহলে সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানের বর্গের যোগফল, তাহলে আর ম্যাক্স স্কোয়ার প্লাস আর মিনিমাম স্কোয়ার, তাহলে কত হয়? আসে হচ্ছে পি প্লাস কিউ হোল স্কোয়ার প্লাস পি মাইনাস কিউ হোল স্কোয়ার। এখন এটা তোমরা ছোটবেলা থেকে পড়ে আসছো, ক্লাস 8 7 8 সূত্রই ছিল, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার করলে কত আসে? কত আসে? 2 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই না? তাহলে 2 পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। আচ্ছা, এটা গেল আর ম্যাক্স স্কোয়ার প্লাস আর মিনিমাম স্কোয়ার। এখন এটা কার সমান দেখাতে হবে? ভেক্টরের সর্বোচ্চ এবং সর্বমানের বর্গের যোগফল, এটা দেখানো হয়ে গেছে। এটা কার সমান দেখাতে হবে? এখন এটা দেখাতে হবে এদের লম্ব মানের বর্গের দ্বিগুণ। লম্ব মান বলতে বোঝায় তারা যদি পরস্পর লম্ব থাকে তাহলে তাদের যে মান হয়, বা তাদের যে লব্ধি হয় সেটা। তারা যদি পরস্পর লম্ব থাকে তাহলে তাদের যে লব্ধি, সেটা হচ্ছে লম্ব মান। তাহলে যদি পরস্পর লম্ব থাকে তাহলে যে লব্ধিটা হয় সেটা হয় হচ্ছে √r পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তাহলে লম্ব মানের বর্গের দ্বিগুণ, খেয়াল করো, তাহলে লম্ব মানের বর্গ কত? লম্ব মানের বর্গ হচ্ছে আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, আর তার দ্বিগুণ মানে কত? টয়েস আর স্কোয়ার, তাহলে 2 পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এবং তুমি এখানে যা দেখো, এই যে ডান পক্ষ এবং এটার ডান পক্ষ সমান, তাই না? দুটো ডান পক্ষ পরস্পর সমান, তাহলে তুমি বলতে পারো হচ্ছে, সুতরাং আর ম্যাক্স স্কোয়ার প্লাস আর মিনিমাম স্কোয়ার ইকুয়াল টু 2 পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এই তো ডান। ঠিক আছে, যারা আসছো অনলাইনে তারা একটু বলো যে কোনো ডাউট আছে কিনা। ঠিক আছে না?
এরপরে চলো নেক্সট ম্যাথ। এভাবে লেখো, আমরা এরকম একটা করছিলাম অলরেডি, হ্যাঁ এটা করা আছে, এটা আমরা করব না আজকে, এটা অলরেডি করা আছে। এটা করব না, আমরা করব হচ্ছে আজকে এটা। লেখো যে এ হ্যাট মাইনাস বি হ্যাটের ভ্যালু যদি √3 হয়, উপরে একটা প্লাস ছিল এটা হচ্ছে মাইনাস, হলে এ ও বি এর মধ্যবর্তী কোণ কত, এটা লেখো। সেকেন্ডটা আমি জাস্ট দেখালাম আর কি, যে উপরটা আমরা করছি অলরেডি, তোমার খাতায় দেখবে অলরেডি আছে। সেকেন্ডটা তোলো। তাহলে কি হয়েছে, কি বলা আছে, বলা আছে হচ্ছে এ এবং বি, এটাতে খেয়াল করে দেখো মাইনাস করা, মাইনাসের ভ্যালু। সো আমাদের তো এটা মনে থাকা উচিত যে দুইটা ভেক্টর যদি মাইনাস হয় এবং তাদের মধ্যবর্তী কোণ যদি হয় আলফা, তাহলে আমরা লিখতে পারি হচ্ছে এ মাইনাস বি এর ভ্যালু ইকুয়ালটা হচ্ছে √a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2ab কোসাইন অফ আলফা। মাইনাস যেহেতু তাই এখানে মাইনাস। হ্যাঁ, এখন তুমি খেয়াল করে দেখো এ এবং বি এর ভ্যালু তো দেওয়া নাই, কিন্তু যারা এটা করছি তারা এটা জানি এটা কি, এটা হচ্ছে এ হ্যাট। এ হ্যাট মানে কি, এটা একটা একক ভেক্টর। তার মানে কি এ এর ভ্যালু 1, বি এর ভ্যালু হচ্ছে 1, মানে এ এর ভ্যালু 1, বি এর ভ্যালু 1, এবং এইটা ইকুয়াল টু কত বলা, এটা বলা হচ্ছে √3। তুমি এক কাজ করো, স্কোয়ার করে দাও। স্কোয়ার করলে তুমি যেটা পাবা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab কোসাইন আলফা ইকুয়াল টু স্কোয়ার করে 3। এ এর ভ্যালু 1, বি এর ভ্যালু 1, তাহলে 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1 ইন্টু 1 ইন্টু কোসাইন আলফা ইকুয়াল টু হচ্ছে 3। তাহলে দেখো কত আসে, -2 কোসাইন আলফা ইকুয়াল টু কত আসলো, 1 আসে। 3 আর এখানে 2 বাদ দিয়ে দাও, ঠিক আছে। তাহলে হ্যাঁ, তাহলে যেটা হচ্ছে আলফা ইকুয়াল টু কজ ইনভার্স মাইনাস হাফ, বা এটা হচ্ছে 120 ডিগ্রি। সেকেন্ড টাইপটা একটু বুঝাইলে ভালো হয়। সেকেন্ড টাইপ কোনটা, কোনটার কথা বলছো রেদওয়ান, কোনটার কথা তুমি একটু মনে রাখো, এটা ই করো আর কি, যে এটা একটু মনে রাখো, তুমি ইয়েতে এসো আর কি, হ্যাঁ মিটে এসো, ক্লাস শেষে মিটে এসে একটু ডাউটটা ক্লিয়ার করে নিও, আটকালাম না ক্লাসটা। হ্যাঁ, এরপরে লেখো যে এভাবে, এটা বইয়েরই ম্যাথ এবং এটা এই কারণে প্র্যাকটিস শিটেই আছে, করাই দিই ক্লাসে। এ এবং এভাবে লেখো, এ এবং বি দুটি একক ভেক্টর ও এদের মধ্যবর্তী কোণ থেটা হলে দেখাও যে সাইন θ/2 ইকুয়াল টু হচ্ছে হাফ অফ এ হ্যাট মাইনাস বি হ্যাট। একটু তোলো, এটা খুবই সোজা, এগুলা তেমন কঠিন জিনিস না, একদম দ্রুত হয়ে যায় এগুলা। তুলে ফেলো। এ এবং বি দুইটি একক ভেক্টর ও, এটা 3 না, এটা ও, হ্যাঁ ও, এদের মধ্যবর্তী কোণ থেটা হলে দেখা হচ্ছে সাইন θ/2 ইকুয়াল টু হাফ অফ এ মাইনাস বি, এ হ্যাট মাইনাস বি হ্যাট।
ওকে, কি বলেছে? মধ্যবর্তী কোণ থিটা এবং একক ভেক্টর হচ্ছে যদি এটা হয়, হ্যাঁ, তাহলে খেয়াল করো আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি হচ্ছে a মাইনাস বি, যেটা, কারণ আমার ইকুয়েশনে দেখো এটা এরকম কিছু একটা আছে a মাইনাস বি, হ্যাঁ। সো আমি যদি এটা বের করতে চাই তাহলে হচ্ছে আমাকে এটা অবশ্যই লিখতে হবে, লিখে কিছু একটা লিখতে হবে। এটার ভ্যালু আমরা কত জানি? এটা ভ্যালু জানি হচ্ছে √a² প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, এবং তাদের মধ্যবর্তী কোণ আলফা বলে নাই, থেটাই বলে দিয়েছে, থেটা আকারে, সো কস থেটা। যদি আলফা থাকতো আলফা লিখতাম, তাই না? তাহলে a মাইনাস বি যেটা কত হলো? √, খেয়াল করে দেখো এটা কি, এটা হচ্ছে একক ভেক্টর, তাহলে এটা ভ্যালু 1 একক ভেক্টর বলা আছে, এটার ভ্যালু 1, 2 ইন্টু 1 ইন্টু 1 ইন্টু কোসাইন থেটা, তাহলে √2 মাইনাস 2 কস থেটা, 2 ইন্টু, তাহলে √2 ইন্টু 2 ইন্টু 1 মাইনাস কস থেটা। আচ্ছা, এবার আসো, তোমার খেয়াল করে দেখো প্রতিপাদনে তোমাকে যেটা দেখাইতে বলে ওখানে θ/2 আছে, থেটা না, θ/2। এখন তোমরা ত্রিকোণমিতিতে একটা সূত্র পড়বা এরকম, 1 প্লাস, মানে একটা না দুইটা সূত্র বেসিক্যালি, 1 প্লাস কস থেটা ইকুয়াল টু 2 কস স্কোয়ার θ/2। মানে আমরা যদি কোনো একটা অপারেশনে থেটাটাকে যদি দুই ভাগে ভাগ করতে চাই, হ্যাঁ, বা দ্বিগুণ করতে চাই, খেয়াল করো, আমি যদি অর্ধেক করতে চাই তাহলে আমি 1 প্লাস কস থেটা আকারে লিখলে এটা লিখতে পারবো। আমি যদি দ্বিগুণ করতে চাই তাহলে আমাকে এই পাশ থেকে ওই পাশে যাইতে হবে, হ্যাঁ। আবার 1 মাইনাস সাইন থেটা, এটা করতে হবে 2 সাইন স্কোয়ার θ/2। দুইটা পরস্পর ইন্টার কানেক্টেড, হ্যাঁ, আমি ভুল করছি, 1 মাইনাস কস থেটা, দুইটা পরস্পর ইন্টার কানেক্টেড, পরস্পর ইন্টার কানেক্টেড। তো প্লাস থাকলে এখানে 2 কস স্কোয়ার θ/2, আর মাইনাস থাকলে এখানে 2 সাইন স্কোয়ার θ/2। তো এখানে দেখো আমার কাছে অপশনে কিন্তু বা অ্যান্সারে কি চাইছে? θ/2 চাইছে, সো আমাকে এখানে যাইতেই হবে। আর আমার কাছে এখানে 1 মাইনাস কস থেটা বলেই রাখছে, তাহলে আমি এটা লিখে দিব সরাসরি। তাহলে এটা ইকুয়াল টু হচ্ছে √2 ইন্টু 1 মাইনাস কস থেটা মানে কত? 2 সাইন স্কোয়ার θ/2। তাহলে খেয়াল করে দেখো এখানে কত আসে? √4, কিন্তু বাইরে চলে গেলে আবার 2 সাইন θ/2। তাহলে পরের লাইনটা তুমি কি লিখতে পারছো? সুতরাং a মাইনাস বি এর ভ্যালু ইকুয়াল টু হচ্ছে 2 সাইন θ/2। তাহলে সাইন অফ θ/2 ইকুয়াল টু হচ্ছে হাফ অফ a মাইনাস বি এর ভ্যালু, এটাই শো করতে বলেছে, তো শোড। তা আবারও বলছে এটা প্র্যাকটিস শিটে ছিল, ঠিক আছে, এটা প্র্যাকটিস শিটে ছিল, পড়েছ অলরেডি, তাহলে তো হয়েছেই, হ্যাঁ। আর যারা পড়ো নাই তারা পড়বা। যাই হোক, এগুলো একদম বেসিক ত্রিকোণমিতির ইকুয়েশন আর কি। ওকে, চলো এবার লেখো যে এরকম একটা চিত্র আঁকাও, বৃত্তাকার একটা পথের একটা চিত্র আঁকাও, বৃত্তাকার গতিপথের একটা চিত্র এরকম। এখানে একটা বস্তু বৃত্তাকার গতিপথে ঘুরবে, হ্যাঁ। ধরো যে এখানে একটা বস্তু আছে, এটা এরকম করে পুরা পথ জুড়ে আবার এখানে আসবে, মানে এইভাবে ঘুরতেছে। তো যে কোনো মোমেন্টে যখন সে যে কোনো জায়গায় থাকবে, ধরো যে সে এই জায়গায় আছে, এই জায়গায়, আহা অন্য কালার দিই, হ্যাঁ, এই জায়গায় আছে, একবার সে মনে করো এই জায়গায় আছে এবং একবার সে মনে করো এই জায়গায় আছে। তো এই পজিশনটাকে ধরো এ পজিশন, এই পজিশনটাকে ধরো বি পজিশন, এই পজিশনটাকে ধরো সি পজিশন, ঠিক আছে। লেখো যে বস্তুটি বৃত্তাকার পথে 5 মিটার পার সেকেন্ড দ্রুতিতে ঘুরছে। দুইটা প্রশ্ন বের করতে হবে যে এ হতে সিতে বেগের পরিবর্তন বা ভিসি মাইনাস ভিএ ইকুয়াল টু হোয়াট, এবং 2 নম্বরে বের করতে হবে হচ্ছে, হ্যাঁ,
এ থেকে বিতে গতির পরিবর্তন বা বেগের পরিবর্তন ভিবি মাইনাস ভিএ ইকুয়াল টু হোয়াট? কি হয়েছে? বস্তুটি বৃত্তাকার পথে 5 মিটার পার সেকেন্ড দ্রুতিতে ঘুরছে। হ্যাঁ, তুলে ফেলো একটু। ওকে, তাহলে এখানে একটা জিনিস শেখার আছে বা তোমাদের জানার আছে, সেটা হচ্ছে তোমরা হয়তো জানবে এটা এবং আস্তে আস্তে আরও এটা ফিল করতে পারবা। এটা আমরা নিউটনের মেকানিক্স যখন পড়বো তখন আরও বেশি ফিল হবে। তো জিনিসটা কি? জিনিসটা হচ্ছে যখন একটা বস্তু বৃত্তাকার পথে ঘোরে তখন যে কোনো মোমেন্টের বেগ, রৈখিক বেগ যেটা, বা বেগ বলতে তোমরা যা বুঝো অলরেডি আপাতত, রৈখিক বেগ যেটা, সেটা সবসময় বৃত্তাকার পথে সে যে পজিশনে আছে, শুধু বৃত্তাকার পথ না, যে কোনো বক্রাকার পথে যে পজিশনে থাকে সেই পজিশনের স্পর্শক বরাবর বা সেই পজিশনের একটা সরল রেখা বরাবর তার বেগটা থাকে। এ পজিশনে যখন সে থাকবে তখন তার বেগটা হবে হচ্ছে এই বরাবর, তার বেগটা হবে এই বরাবর, এই পজিশনে সে যখন থাকবে। আবার বি পজিশনে যখন সে যাবে তখন তার বেগটা হবে এই বরাবর, এবং সে যখন সি পজিশনে যাবে তখন তার বেগটা হবে এই বরাবর। বা বেসিক্যালি আমি বলতে চাচ্ছি হচ্ছে এরকম যে যখন এ পজিশনে তার বেগ হচ্ছে এটা ভি এ, হ্যাঁ, বি পজিশনে তার বেগ হচ্ছে এটা ভি বি, এবং সি পজিশনে তার বেগ হচ্ছে এটা ভি সি। এখন খেয়াল করে দেখো, 5 মিটার পার সেকেন্ড দ্রুতিতে ঘুরছে। এটার মানে কি? এটার মানে হচ্ছে প্রতিটা মোমেন্টে তার রৈখিক বেগ 5 মিটার পার সেকেন্ড, মানে রৈখিক বেগের ভ্যালু। এই জায়গাতেও বেগের ভ্যালু 5 মিটার পার সেকেন্ড, এই জায়গাতেও বেগের ভ্যালু 5 মিটার পার সেকেন্ড, এই জায়গাতেও বেগের ভ্যালু 5 মিটার পার সেকেন্ড। ঠিক আছে? এইটা কয়েকভাবে করা যায়, আমি দুইভাবে তোমাদের শেখাই দেবো। ঠিক আছে? দুইভাবে। তাহলে প্রসেস 1 লেখো। প্রসেস 1 আমি একটা কপি করি, তাহলে লেখো প্রসেস 1। এক নাম্বারটা খেয়াল করো, ভিসি মাইনাস ভিএ। ঠিক আছে? তো আমার কি করতে হবে? আমার ভিসি এবং ভিএটা নিতে হবে, তারপর মাইনাস বসাইতে হবে। ভিসি এবং ভিএ নিয়ে মাইনাস বসাইতে হবে। তাহলে ভিসি কোনটা? ভিসিটা হচ্ছে এই বরাবর, এটা ভিসি, এই যে ভিসি। আর ভিএ কোনটা? ভিএ হচ্ছে এটা, এই বরাবর। তাহলে কে বলতে পারবে যে এদের মধ্যবর্তী কোণ এখন কত? ভিসি এবং ভি এর মধ্যবর্তী কোণ কত? ইজি তো, 180 ডিগ্রি, তাই না? 180 ডিগ্রি কোণ। তাহলে এদের খেয়াল করো, এদের তো আমার বিয়োগফলের ভ্যালু আর ডাইরেকশন দুইটাই লাগবে। সো ভ্যালু যেটা, এটা কত হবে? এটা হবে হচ্ছে √ ভিসি স্কোয়ার প্লাস ভিএ স্কোয়ার মাইনাস 2 ভিসি ভিএ কজ অফ তাদের মধ্যবর্তী কোণ কত? 180 ডিগ্রি। তাহলে দেখো কত আসে √ ভিসি স্কোয়ার প্লাস ভিএ স্কোয়ার। ভিসি কত? ভিসির ভ্যালু 5, ভি এর ভ্যালু 5, সবার ভ্যালুই 5। এখানে 5 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার মাইনাস 2, 5, 5, আর কত 180 হচ্ছে -1 ইন্টু -1। তাহলে তোমার কাছে যেটা থাকবে সেটা হচ্ছে কই গেল ক্যালকুলেটর? এটা এমনিও যদিও বলা যায়, ক্যালকুলেট করে দেখো। এটা আসবে 10, ভ্যালু আসবে হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। মুখে মুখেও করা যেত ক্যালকুলেশন না করে, কারণ এটা 5 এবং ওইটা বিপরীত দিকে ঘুরে দিকে চলে আসবে। সো 5 আর 5 10 হয়ে যাবে। আচ্ছা, আর ডাইরেকশন কোনটা হবে? ডাইরেকশন হবে হচ্ছে, খেয়াল করো, ভিসি মাইনাস ভিএ, এটা মানে হচ্ছে ভিসি প্লাস অফ মাইনাস ভিএ। হ্যাঁ, ভিসি যেটা সেটা এইদিকে, মাইনাস ভিএটাও কিন্তু এইদিকেই হবে। এ যেদিকে, মাইনাস ভিএটা এক্স্যাক্ট অপোজিটে। সুতরাং ডাইরেকশন যেটা, ওভারঅল ডাইরেকশন কিন্তু এই বরাবরই হবে, বা ভিসি বরাবর হবে ডাইরেকশন। ক্লিয়ার? এটা দেখো,
ওকে, এরপরে একই রকমভাবে আমরা কি বের করব, 2 নাম্বারটা ভিবি মাইনাস ভিএ। খেয়াল করো ভিবি কোনটা, ভিবি হচ্ছে এইটা, ভিবি হচ্ছে এইটা। আর মাইনাস ভিএ কোনটা, মাইনাস ভিএ বলতে শুধু ভিএ কোনটা আগে দেখো, শুধু ভিএটা হচ্ছে এই বরাবর। তাহলে অ্যান্সার কীরকম হবে, অ্যান্সার হবে হচ্ছে রুট ওভার ভিবি স্কোয়ার প্লাস ভিএ স্কোয়ার মাইনাস 2 ভিবি ভিএ কোসাইন অফ তাদের মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি। cos 90 ভ্যালু কত, 0 হয়ে যাবে, এটা কাট। তাহলে যেটা থাকে রুট ওভার ভিবি স্কোয়ার প্লাস ভিএ স্কোয়ার, রুট ওভার 5 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, 5√2 মিটার পার সেকেন্ড। 5√2 মিটার পার সেকেন্ড। এটা গেল ভ্যালু। আর ডাইরেকশন কিভাবে হবে, ডাইরেকশন হবে হচ্ছে তোমার ভিভের সাথে মাইনাস ভিএ যোগ হচ্ছে, তাই না? তাহলে এটা হচ্ছে মাইনাস ভিএ, এটা হচ্ছে ভিবি। তাহলে যেটা হচ্ছে ডাইরেকশন যেটা, এটা হবে এই বরাবর কিছু একটা, এবং এই কোণটা যদি থেটা হয় তাহলে ট্যানজেন্ট অফ থেটা। এগুলো তোমরা পারো আর কি, এখন সবই লম্ব বাই ভূমি। ঠিক আছে, আমি কিন্তু আজকে কোনো বেসিক দেখাচ্ছি না, কারণটা হচ্ছে আমরা পারি অলরেডি, এই টপিক পড়া শেষ আমাদের, জাস্ট হচ্ছে ক্যালকুলেশন করা বা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভিং আর কি। তো এটার ভ্যালু কত, এটার ভ্যালু হচ্ছে 5, এটার ভ্যালু 5, তাহলে থেটার ভ্যালু হচ্ছে 45 ডিগ্রি, 45 ডিগ্রি। তাহলে এটা খেয়াল করো, আমি কি বলছি, আমি 2টা প্রসেসে করাবো, মেইনলি 2টা করাবো, আরও আছে না প্রসেসে করা যায়, আমি 2টা প্রসেসে করাই দিব। এটা গেল প্রসেস 1। হ্যাঁ, এবার দেখো প্রসেস 2, লেখো যে প্রসেস 2, প্রসেস 2 আমরা এক কাজ করি, আমরা আইজেকে দিয়ে করে ফেলি এটাকে। আমরা ধরে নিই এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা এক্স, এটা ওয়াই। তাহলে ভিএ যেটা, খেয়াল করে দেখো, এগুলা সব কিন্তু শিখাইছে, এখন কেউ বলে না ভাই এগুলা কই থেকে আসতেছে। ভিএ এটা একটা ভেক্টর, ভেক্টর বানাতে কি কি লাগে, ভ্যালু আর ডাইরেকশন লাগে, তাই না? ভি এর ভ্যালু কোনটা, ভি এর ভ্যালু হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, 5, আর ডাইরেকশন হচ্ছে এক্স অক্ষ বরাবর, তাহলে এটা হচ্ছে 5i হ্যাট, 5i হ্যাট। ভিবি যেটা, ভ্যালু আর ডাইরেকশন লাগবে, ভ্যালু তো কত 5, ভ্যালু 5, ভ্যালু সেম আছে সবার, কিন্তু ডাইরেকশন এটা ভিন্ন হয়ে গেছে, ডাইরেকশনটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, তাই না? ওয়াই অক্ষ বরাবর, বা এটা হচ্ছে জে হ্যাট। আর ভিসি কোনটা, ভিসি এটা খেয়াল করে দেখো, এটার ভ্যালুও 5, কিন্তু ডাইরেকশন হচ্ছে মাইনাস এক্স অক্ষ বরাবর, মাইনাস আই হ্যাট বা মাইনাস 5i হ্যাট। ঠিক আছে, সো ভিএ ভিবি ভিসি তিনটাই বের হয়ে গেছে। এখন 2টা সলভ করলেই হবে। এক নাম্বারটা হচ্ছে ভিসি মাইনাস ভিএ বের করো। ভিসি মাইনাস ভিএ করলে কত আসবে, ভিসি হচ্ছে মাইনাস 5i হ্যাট মাইনাস অফ ভিএ, কোনটা ভিএটা হচ্ছে প্লাস 5i হ্যাট, তাহলে হচ্ছে মাইনাস 10i হ্যাট। হ্যাঁ, সো এটার ভ্যালু কোনটা, মাইনাস 10i হ্যাটের ভ্যালু হচ্ছে মাইনাস 10 এর উপরে শুধু স্কোয়ার বা শুধু প্লাস 10, শুধু 10, এবং এটাই আসছিল ভ্যালু এটাই। ডাইরেকশন কোনটা খেয়াল করো, ডাইরেকশন হচ্ছে মাইনাস, মাইনাস মানে হচ্ছে মাইনাস ওয়াই অক্ষ বরাবর, এবং এটাই আসছিল মাইনাস এক্স অক্ষ বরাবর, এটাই আসছিল একটু আগে, সেম টু সেম। আমরা যখন সলভ করব তখন এইটুকু না লিখলেও চলবে, এটুকু না লিখলেও চলবে, কারণ এইটুকুর মধ্যে সব অ্যান্সার আছে, ভ্যালু আর ডাইরেকশন দুইটাই আছে, না লিখলেও হবে। ঠিক আছে, আর 2 নাম্বারটা ভিবি মাইনাস ভিএ, ভিএ, তাহলে ভিবি কোনটা, ভিবি হচ্ছে প্লাস 5j মাইনাস ভিএ মাইনাস 5i, এবং এটার ভ্যালু এবং ডাইরেকশন সবই এটার মধ্যে আছে, অলরেডি আছে। ভ্যালু কত হবে, √5² প্লাস 5² কত
মাইনাস সরি 5√2 আর জে মাইনাস আই, তাই তো? তাহলে 5j মাইনাস 5i মানে এদিকে মাইনাস এদিকে জে মাইনাস আই জে, এই যে একটু আগে যেভাবে ছিল একই রকম একই চিত্র আসবে, সেম টু সেম জিনিস। তাহলে এটা অ্যান্সার একটা, এটা আর একটা অ্যান্সার, ডান। এটা অনেক স্মার্ট, এই ওয়েটা যদি কেউ করতে পারো, এই ওয়েগুলো যদি কেউ আত্মস্থ করতে পারো, এটা অনেক স্মার্ট হবে এবং এটা তাড়াতাড়ি হবে, ঠিক আছে? স্মার্টও হবে, তাড়াতাড়িও হবে। তো এই হচ্ছে ব্যাপার আর কি এই ম্যাথের। এরকম আরও আছে, দাঁড়াও। লেখো যে 10 মিটার পার সেকেন্ড বেগে কোনো বস্তু বৃত্তাকার পথে চলছে। বৃত্তপথের যে কোনো দুটি বিন্দু যাদের কেন্দ্রে কৌণিক ব্যবধান 120 ডিগ্রি, সেই বিন্দুদ্বয়ের বেগের পরিবর্তন নির্ণয় করো। চলো। দেখো এখানে আবার বৃত্তাকার পথ, সো একই রকম ভাবে আঁকাতে হবে। এটা একটা বৃত্তাকার পথে একটা বস্তু ঘুরবে, ঠিক আছে? সো 10 মিটার পার সেকেন্ড বেগে কোনো বস্তু বৃত্তাকার পথে চলছে। বৃত্তপথের যে কোনো দুটি বিন্দু যাদের কেন্দ্রে কৌণিক ব্যবধান 120 ডিগ্রি। সো আমরা ধরি একটা বিন্দু এইটা, ধরো হচ্ছে একটা বিন্দু এইটা, এবং আরেকটা বিন্দু হচ্ছে এইটা। যেন কি হয়, যেন কেন্দ্রে তাদের কৌণিক ব্যবধান, কেন্দ্র তো কোনটা, কেন্দ্র হচ্ছে এটা, কেন্দ্রে তাদের কৌণিক ব্যবধান হচ্ছে 120 ডিগ্রি হতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে 120 ডিগ্রি। ওকে, সো তখন তাদের বেগের পার্থক্য বের করতে হবে। সো যখন একটা বস্তু ধরো এমনি এমনি ঘুরতেছে, ঠিক আছে, এমনি যদি ঘোরে, তখন এই মোমেন্টে তার বেগটা থাকবে হচ্ছে এই বরাবর, v1 ধরলাম, আর এই মোমেন্টে তার বেগটা হবে এই বরাবর, v2 ধরলাম। আমার বের করতে হবে কি v2 মাইনাস v1 কত। আমার কোয়েশ্চেন ইজ v2 মাইনাস v1 কত। ওকে, এটা হচ্ছে কোয়েশ্চেন। এখন এটাও দুইভাবে করা যায়, দুইটা প্রসেসেই, আইজেকে ধরে আরেকটা হচ্ছে নর্মালি। তাহলে আমরা দুই প্রসেসেই করব, চলো দুইটা প্রসেসেই করি, করে দেখি মিলে কিনা।
এখন আমার যেটা হচ্ছে, আমার মেইন টার্গেট আপাতত হচ্ছে এই দুইটার মধ্যবর্তী কোণটা বের করা, V2 আর V1 এর, তাই না? মধ্যবর্তী কোণ থেকে আমরা ইকুয়েশন পাবো। কারণটা কি, তুমি V2 মাইনাস V1 যখন বের করছো, এটা মানে হচ্ছে √V2 স্কয়ার প্লাস V1 স্কয়ার মাইনাস 2V2 V1 মধ্যবর্তী কোণের কোসাইন। সো আমার V1 আর V2 এর মধ্যবর্তী কোণ লাগবে। ওকে, V1 আর V2 এর মধ্যবর্তী কোণ লাগবে। এখন এটা কিভাবে বের করা যায়, এটাই তো পরের কি বলে যে চ্যালেঞ্জ। তাহলে খেয়াল করে দেখো, আমার কাছে যখন এখানে থাকবে তখন আমি শিফট করে করে এটা চিন্তা করতে পারি। আমি এটাকে যদি এখানে শিফট করে এখানে রাখি, কি বলে যে এটা হচ্ছে এখানে V1, আমার V2টাকে জাস্ট এখানে নিয়ে আসলেই হবে। আমি একটু কপি করি। আচ্ছা, কপি কেমনে করে, আচ্ছা করা যাচ্ছে না এখানে। যাই হোক, আমার এটাকে এখানে আনতে হবে, তা আমি আনি এখানে নতুন করে আঁকাই, এটার মতো করে এখানে আঁকাচ্ছি। এটা V1, এটা V2, মধ্যবর্তী কোণ কত সেটা এখন বের করতে হবে। এখন খেয়াল করো, মধ্যবর্তী কোণ কত হবে, তুমি যদি এটার কথা এমনিও চিন্তা করো, এই বরাবর V1 আর এই বরাবর V2, তো অনেকভাবে এটা বের করা চিন্তা করা যায়। এটা হচ্ছে নর্মাল ত্রিকোণমিতি টাইপের। তাহলে খেয়াল করে দেখো আমার কাছে কি কি আছে। আমার কাছে আছে হচ্ছে খেয়াল করো, এই অ্যাঙ্গেলটা কত, এটা কি বের করতে পারবো আমরা? না, এটা বের করতে পারবো না। কিন্তু আমরা এক কাজ করি, দাঁড়াও, এই অ্যাঙ্গেলটা এই বরাবর, তো এই বরাবর বা এই বরাবর। আচ্ছা একটু এটা আমি চিন্তা করি, এটা অনেকভাবে চিন্তা করা যায়, কোনটা ইজি হয় তোমাদের জন্য সেটা আমি চিন্তা করি। এটা আমি জানি এটার অ্যান্সার 120 হবে এখানে, এটা দেখে বোঝা যাচ্ছে, তবু আমি ব্যাখ্যাটা করি, দাঁড়াও। এটা 90, এটাও 90। আমার এই অ্যাঙ্গেলটা যদি জানতে পারতাম সামহাও ব্যাখ্যা করে, তাহলে চলে আসতো। আচ্ছা চলে, যে এখানে একটা ব্যাখ্যা আছে, এটা 60, তাহলে এই অ্যাঙ্গেলটা 60, ঠিক আছে? এই অ্যাঙ্গেলটা 60 মানে হচ্ছে এই অ্যাঙ্গেলটা 60। নাকি ভুল করলাম? ঠিক আছে না? চেক করো তো, আবার বলি, দেখো এই যে এখানে দেখো একটা ব্যাখ্যা পেয়ে গেছি। দাঁড়াও, এটাকে এখানে আঁকাই, সুবিধা হবে বুঝতে। এটা হচ্ছে V1 আর এটা হচ্ছে V2, ডান। এখন আমার কি লাগবে? আমার লাগবে এই অ্যাঙ্গেলটা, আর কিছুই না, এই অ্যাঙ্গেলটা লাগবে। ওকে, এখন এটা যদি 120 হয় তাহলে এই কোণটা হচ্ছে 60, এটা তো শিওর। এই কোণটা যদি 60 হয় তাহলে এই কোণটাও 60। কারণটা কি? একান্তর কোণ। এখন এই একান্তর কোণ যদি হয় তাহলে আমি এটা একটু সরাই, আমি V2টা একটু নিচে আঁকাই, যে এখানে লিখি, ক্যাপচার করতেছে এই জায়গায়। হ্যাঁ, তাহলে আমি যদি একটু এক্সপ্যান্ড করি এটাকে, তাহলে এটা একটু লাইন থিকনেসটা একটু কমাই, আর এটাকে যদি একটু এক্সপ্যান্ড করি, তাহলে এই কোণটা হচ্ছে 60। আচ্ছা, তাহলে এই কোণটা কত? এই কোণটা কিন্তু 30 ডিগ্রি। কিভাবে বললাম? কারণটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, হুবহু স্পর্শক যেহেতু এটা, সো এটা 90 ডিগ্রি, একদম লম্ব। এখন আমার এই অ্যাঙ্গেলটা লাগবে, চাই এই অ্যাঙ্গেলটা কত, এটাই তো টার্গেট, এখন মেইন টার্গেট। আচ্ছা, এটা বের করা, এটা এখন কীভাবে বের করা যায় এটাও চিন্তা করতে হবে একটু। আমি যদি এখানে একটু এক্সটেনশন করি, হয়ে যাবে। সব ত্রিকোণমিতির খেলা বেসিক্যালি। এটা আরও ব্যাখ্যা থাকতে পারে, আমার কাছে এখন এই ব্যাখ্যাটা ইজি লাগতেছে। এটা 30, এটা 30 কেন? কারণ এই যে এই 60 এবং 30 মিলে 90, তাহলে এটাও কিন্তু 30, এই যে বিপরীত কোণ। তাহলে টোটাল অ্যাঙ্গেল হচ্ছে 30, 30, 60, তাহলে কত হলো? 120। আমি বললাম না 120 হবে, এটা 120, ঠিক আছে? তাহলে এই কোণটা কত হলো? 120 ডিগ্রি। তাহলে আলফার ভ্যালু হচ্ছে 120 ডিগ্রি,
তাহলে আমরা চিত্র অনুযায়ী বলতে পারি ভি টু মাইনাস ভি ওয়ানের ভ্যালু যেটা, ভ্যালুগুলো যদি বসাই রুট ওভার ভি টু স্কোয়ার প্লাস ভি ওয়ান স্কোয়ার, 10 স্কোয়ার প্লাস প্লাস কত, প্লাস হচ্ছে 10 স্কোয়ার মাইনাস 2, 10 10 cos 120। ক্যালকুলেট করে দেখো কত আসে, যা আসে সেটাই আনসার। √3। দেখো কারো কাছে কোনো সমস্যা নাকি এটার? কিছুই না, এই ম্যাথ প্রবলেমটাতে মেইন মানে স্টেপটাই হচ্ছে ক্যালকুলেশনে তোমার হচ্ছে কোনটা বের করা, এটাই মেইন স্টেপ, তাছাড়া আর কোনো স্টেপ নাই। মানে এই কোনটা যে 120 ডিগ্রি সেটাকে আইডেন্টিফাই করা। এটা যে 120 ডিগ্রি সেটাকে আইডেন্টিফাই করলেই হবে। তাহলে আমি একটা কথা বলছিলাম, এটা হচ্ছে প্রসেস 1, আমরা আরেকটা প্রসেসে যাব, প্রসেস 2। ঠিক আছে, প্রসেস 2 টা সরাই, লেখো হচ্ছে প্রসেস 2। এখন V1 যেটা খেয়াল করে দেখো, V1টাকে আমি লিখতে পারি হচ্ছে, আমি যদি XY তোমার হচ্ছে অক্ষ আঁকায় ফেলি, X অক্ষ Y অক্ষ, তাহলে V1 ইকুয়াল টু হচ্ছে তোমার খেয়াল করো V1 হচ্ছে একদম Y অক্ষ বরাবর, বা এটার ভ্যালু কত, এটার ভ্যালু কত 10, তাহলে 10 J hat V1। আর V2 যেটা, V2টা হচ্ছে কোন অক্ষ বরাবর, V2টা হচ্ছে এই বরাবর, তাই না? V2টা হচ্ছে এই বরাবর, এবং এই অ্যাঙ্গেল কত, অ্যাঙ্গেলটা হচ্ছে 30, এইটুকু অ্যাঙ্গেল কিন্তু 30 ডিগ্রি কেবলই আমরা দেখলাম, তাই না? এইটুকু 90, এইটুকু কিন্তু 30। ওকে, 30 ডিগ্রি কোণ। তাহলে তুমি খেয়াল করে দেখো, আমার এই বরাবর হচ্ছে একক ভেক্টর লাগবে, এই বরাবর একক ভেক্টর লাগবে, এই বরাবর ভ্যালুটা আমরা জানি, কারণ এই বরাবর যেটা আমি যদি V2টা বের করতে চাই, V2 ইকুয়াল টু কত, V2 ইকুয়াল টু হচ্ছে মান ইনটু ডাইরেকশন। গত ক্লাসের লাস্টে হচ্ছে একদম আটকে গেছিল বা থেমে গেছিল, কাট হয়ে গেছিল ক্লাসটা, কিন্তু ওখানে হচ্ছে আমি এটাই শিখাতে লাগছিলাম, তো এখন শিখাই দিচ্ছি, সমস্যা নাই। আমার কি লাগবে, আমার লাগবে এই বরাবর 30 ডিগ্রি কোণে কি একক ভেক্টর, এই বরাবর 30 ডিগ্রি কোণে একক ভেক্টর লাগবে। তো একক ভেক্টরের ভ্যালু কত, একক ভেক্টর ভ্যালু হচ্ছে 1, তাই না? একক ভেক্টর ভ্যালু কত, 1। তাহলে ডাইরেকশন যে ভ্যালু ভেক্টরটা আসবে সেটা হচ্ছে, আমরা কি জানি, আমরা জানি হচ্ছে r cos আলফা i hat প্লাস r sin আলফা j hat। আলফা কোণটা কার সাথে, আলফা কোণটা হচ্ছে একদম x অক্ষের সাথে ধনাত্মক দিকের সাথে, ওই কোণটা হচ্ছে আলফা। তাহলে r যেটা, r এর ভ্যালু কিন্তু 1, তাহলে 1 cos, এটা খেয়াল করে cos কত ডিগ্রি, এটা যদি 180 আর এটা 30 হয় তাহলে 210 i hat প্লাস 1 sin 210 ডিগ্রি j hat। এটা বুঝছো তো? গত দিনের বা তার আগের দিনের সূত্র এটা, r cos আলফা i hat প্লাস r sin আলফা j hat। দেখা যাচ্ছে না? r cos আলফা i hat r sin আলফা j hat। তাহলে এটা কত আসে দেখো, r এর ভ্যালু তো 1, ওটা নিয়ে কোনো চিন্তা নাই। cos 210 ডিগ্রি মাইনাস √3/2। তাহলে খেয়াল করো, মান হচ্ছে এটা, মান কত, মান হচ্ছে 10, কিন্তু ডাইরেকশন কোনটা, মাইনাস √3/2 i hat, আর এটা sin 210 ডিগ্রি, sin 210 মাইনাস হাফ j hat। ঠিক আছে, তাহলে তুমি পাবা হচ্ছে 5√3, 5 দুগুণে 10 যেহেতু, i hat মাইনাস 5 j hat। এটা গেছে V2, আর V1 অলরেডি পাওয়া হয়ে গেছে তোমার এটা।
এটা v1 আর এটা v2 হয়ে গেছে। সুতরাং ভ্যালুর যে পরিবর্তন v2 মাইনাস v1, এখন বের করো। এটা কত আসে? এটা মাইনাস এটা বাদ দিয়ে দাও, তাহলে এটা থেকে এটা বাদ দিচ্ছ, তাই না? তাহলে 5√3 i hat মাইনাস 5j মাইনাস 10j, তাহলে তোমার কাছে যেটা থাকে সেটা হচ্ছে 5√3 i hat মাইনাস 15j hat, ঠিক আছে? এবং তুমি যদি খেয়াল করে দেখো একটু আগে ভ্যালু কত আসছে 10√3, এটার ভ্যালু দেখো বের করো। এটার আচ্ছা এটা তো আমি হচ্ছে এইভাবে লিখছি, তাই না? এটার মডুলাস দেওয়া যাবে না, এই যে মডুলাস দিলে কিন্তু ভ্যালু সরাসরি, মডুলাস দেওয়া যাবে না, এমনি লিখতে। আর তুমি যদি এটা ভ্যালু বের করো, ভ্যালু কত আসবে? ভ্যালু আসবে করে দেখো, যদি ভ্যালু বের করতে চাও শুধু √5√3 স্কোয়ার মাইনাস 15 স্কোয়ার আসবে হচ্ছে 10√3 মিটার পার সেকেন্ড। তো সব দিকেই মিলবে আর কি, মানে তুমি যেভাবেই করতে চাও মিলবে, যেভাবেই করতে চাও মিলতে হবে, মিলবে। এবং তুমি এটা প্রসেস 3তেও করতে পারতা, যদি মনে করে এমসিকিউতে আসে। এটা মনে করে এমসিকিউতে আসছে, এমসিকিউর জন্য কি করব? প্রসেস 3 কি? প্রসেস 3 হচ্ছে v1, এটা কত? v1 আর v2, তাই না? তাহলে v1 হচ্ছে কত ডিগ্রি কোণে আছে? 90 ডিগ্রি কোণে আছে, 10 90, আর v2 আছে হচ্ছে 210 ডিগ্রি কোণে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে 10 210 ক্যালকুলেটরকে, তাহলে তুমি পাবা হচ্ছে কিছু একটা। হ্যাঁ, এবং তুমি এখানে হচ্ছে কিছু একটা পাবা, কিন্তু এখানে 10√3 পেয়ে যাবা, ভ্যালু ঠিকঠাক পেয়ে যাবা। এটা ডট 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 তোমরা করতে পারবা। সো সবগুলা টুল শিখাই দিছি, বা কিভাবে ভেক্টরকে সহজে করতে হয় সব শিখাই দিছি। এখন তোমাদের হচ্ছে কাজ হচ্ছে করা। হাসিনা তাহারুনা, আচ্ছা হাসিনা যেটা বলছো, লেকচার 7-এ আপনি অ্যাঙ্গেল সহ মান বের করেছেন, কিন্তু 100 ms ক্যালকুলেটরে শুধু অ্যাঙ্গেল। হ্যাঁ, 100 ms ক্যালকুলেটরে আরেকটা অপশন আছে, অপশনটা হচ্ছে সম্ভবত নিচে বা উপরে প্রেস করতে হয় বা কিছু একটা করতে হয়, আমার এক্স্যাক্টলি খেয়াল নাই। ওইটা করলে, ওই অপশনটা প্রেস করলে তখন তুমি পাবা। তুমি একটু চেক করে দেখো, একটা অপশন তুমি পাবা, ওখানে একটা আশেপাশে কোথাও একটা চিহ্ন থাকবে বা কিছু একটা থাকবে, ওই অপশনে গেলে তুমি ওটা পাবা। হ্যাঁ, থিটার ভ্যালুটা কিছু একটা আছে অপশন, আমার যতটুকু মনে পড়ে কিছু একটা আছে, অপশন আছে। কারণ অনেকেই, আমার অনেক ফ্রেন্ড তো ওটা দিয়ে করতো, আমাদের সময় এটা অনেক বেশি চলতো, এখন অত চলে না, কিন্তু এক সময় অনেক বেশি চলতো ওই ক্যালকুলেটরটা। সো আমরা করেছি ওটা দিয়ে। আচ্ছা, এরপরে লেখো একটি কণা XY তলে মূলবিন্দু হতে Y অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চলে। আদিতে x অক্ষ বরাবর বেগ 5 মিটার পার সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড। ওকে, 2 সেকেন্ড পর বেগ ও সরণের মান কত? দুইটা প্রশ্ন বেসিক্যালি। 2 সেকেন্ড পর 1 নম্বর প্রশ্ন হচ্ছে বেগ এবং সরণের মান কত, 2 নম্বর প্রশ্ন হচ্ছে বেগ ও সরণ ভেক্টর কত। চলো
এক্সট্রা টাইম নাও 30 সেকেন্ড, কারণ আমার সাথে সাথে তোলা দেওয়ার কথা। তাও তোলো। একটা কণা এক্স ওয়াই তলে, খেয়াল করবা যে তলের কথা যদি বলে, হ্যাঁ তল যদি বলে, তল কিন্তু তিনটা হয়। একটু তলের বেসিক একটু দেখাই তোমাদের, হ্যাঁ কারণ প্রথম প্রথম শিখতেছো, একটু শেখানো উচিত এগুলো। তলের যে ব্যাপারটা, তল একটু লেখো আর কি, যে বেসিক তল বেসিক্যালি তোমাদের প্রয়োজনীয় তল হবে তিনটা। তোমাদের প্রয়োজনীয় আরো তল আছে কিন্তু দরকার নাই, তোমাদের প্রয়োজনীয় তল তিনটা। কিরকম দেখো, আমরা যদি এক্স এবং ওয়াই এবং জেড অক্ষ আঁকাই, ধরো এটা এক্স অক্ষ, এটা ধরো ওয়াই অক্ষ, আর এটা ধরো জেড অক্ষ। হ্যাঁ, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। তাহলে আমাদের যদি আমি রেখার কথা বলি, রেখা এখানে তিনটা, এক্স অক্ষ রেখা, ওয়াই অক্ষ রেখা, জেড অক্ষ রেখা। রেখা বললে তিনটা, কিন্তু আমি যদি তলের কথা বলি, তলও কিন্তু তিনটা। এই যে যেরকম এইটা, যেরকম এইটা, এইটা হচ্ছে এক্স ওয়াই তল, এক্স ওয়াই তল। হ্যাঁ, আবার তুমি চিন্তা করো এরকম একটা যদি তল চিন্তা করি, এটা হচ্ছে ওয়াই জেড তল, দেখে বোঝা যাচ্ছে ওয়াই এবং জে এর সাথে, তো ওয়াই জেড তল। এটা এক্স এবং ওয়াই এর সাথে, সো এক্স ওয়াই তল। সো অনুরূপভাবে তুমি আরেকটা তলের কথা চিন্তা করতে পারবা, সেটা হচ্ছে এক্স জেড তল। হ্যাঁ, ইজি, এক্স জেড তল। সো তিনটা তল আছে। এখন তল তো হচ্ছে গ্রাফিক্যালি এরকম, কিন্তু তোমার যদি গ্রাফিক্যালি না চিন্তা করো, যদি ইকুয়েশন দিয়ে চিন্তা করো, এক্স ওয়াই তলে যে কোনো ভেক্টর থাকবে হচ্ছে এইভাবে, এক্স আই হ্যাট প্লাস ওয়াই জে হ্যাট। এক্স ওয়াই তলে এক্স এবং ওয়াই এর স্থানাঙ্ক আছে, কোনো জেড এর স্থানাঙ্ক নাই। তুমি যখন একটা বস্তুকে এখানে রাখবা, সেটা জেড বরাবর কোনো কিছু যাচ্ছে না, জাস্ট এক্স এবং ওয়াই বরাবর নড়তেছে চড়তেছে। দ্যাটস ওয়াই এক্স এবং ওয়াই আছে, জেড বলতে এখানে কিছু নাই। বা এখানে আছে 0k, ঠিক আছে, মানে এটা না লিখলেও হয় আর কি, জিরো যেহেতু। ওয়াই জেড যেটা, ওয়াই জেড মানে হচ্ছে ওয়াই জে হ্যাট প্লাস জেড কে হ্যাট। আর জেড এক্স যেটা, সেটা হচ্ছে জেড কে হ্যাট প্লাস এক্স আই হ্যাট। সো তল নিয়ে হোপফুলি আর কোনো কারো সমস্যা হবে না। আমরা তলের কিছু ম্যাথ করব যেখানে আমাদের তল ওয়ার্ডটা বলা থাকবে। সো তল ওয়ার্ডটা যখনই বলা থাকবে, তল ওয়ার্ডটা যখনই বলা থাকবে, তখনই অবশ্যই অবশ্যই আমাদের চিন্তা করতে হবে এক্স ওয়াই জেড তল বলতে কিছু হবে না, হয় দুইটা দুইটা করে থাকে, হয় এক্স ওয়াই নাহলে ওয়াই জেড নাহলে জেড এক্স। আর তল বরাবর যাদের থাকে তাদেরকেই রাখতে হয়, বাদ বাকিগুলোকে ডিলেট। এখানে জেড নাই, সো এখানে কোনো জেড নাই, এক্স নাই, এক্স নাই, ওয়াই নেই, ওয়াই বলতে কিছু থাকবে না। আচ্ছা, প্রশ্ন একটু ব্যাক আসে, এটা এক্সট্রা তথ্য বা যেটা আমাদের লাগবে আর কি, একটু বেসিক ছিল। হ্যাঁ, প্রশ্নে ব্যাক আসি। একটি কণা এক্স ওয়াই তলে মূলবিন্দু হতে ওয়াই অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে এত ত্বরণে চলে। তাহলে যেটা হয়েছে, একটা কণা এক্স ওয়াই তলে, তাহলে আমরা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ আঁকাবো। ধরে নিই এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এক্স ওয়াই তলে কি হয়েছে, মূলবিন্দু হতে এক্স ওয়াই তলে মূলবিন্দু হতে ওয়াই অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে এত ত্বরণে চলছে। একটা কণা মূলবিন্দু থেকে এই বরাবর মনে করো রওনা দিছে, এবং এখানে বলা আছে ওয়াই অক্ষের সাথে কোণটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এক্স অক্ষের সাথে কোণ তো 60 ডিগ্রি, তাই না? এটা তো আমরা বুঝি। ওয়াই অক্ষের সাথে কোণ যদি 30 ডিগ্রি হয়, তাহলে এক্স অক্ষের সাথে কোণ কত হবে? 60 ডিগ্রি হবে। হ্যাঁ, তাহলে এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণে বেসিক্যালি এত ত্বরণে চলছে। তাহলে এ যেটা, এ বলা আছে হচ্ছে এই বরাবর, তাহলে এটা আমি একটু লিখি, এ হচ্ছে এই বরাবর। আদিতে এক্স অক্ষ বরাবর বেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। আদিতে বেগ বলতে আদি বেগ বেসিক্যালি,
আদিতে বেগ মানে কি? আদি বেগ। এখন খেয়াল করে দেখো, এই বরাবর যদি একটা বস্তু চলে তাহলে সেটার আদি বেগ অবশ্যই এই বরাবরই হবে, তাই না? আদি বেগ, তাহলে এটাকে আদি বেগটাকে ইউ ধরি, এই বরাবরই হবে। তাহলে আদিতে খেয়াল করে দেখো, আদিতে বা আদি বেগের এক্স অক্ষ বরাবর বেগটা হচ্ছে 5। আমার বলে নাই যে এটাই 5, আমাকে বলেছে এটার এক্স অক্ষ বরাবর যে অংশ, এক্স অক্ষ বরাবর যে অংশ সেটার ভ্যালু হচ্ছে 5। তো আমরা কিন্তু অলরেডি পড়ছি এটা, যে আমরা চাইলে অংশ বের করতে পারি। এবং এই অংশটা কি হবে বলো? এটা যদি 60 ডিগ্রি হয়, এটা যদি ইউ হয়, এটা কি cos 60 হবে নাকি sin 60 হবে বলো? cos নাকি sin, কি বসাবো মাঝখানে? দ্রুত, এটা শিখাইছিলাম তোমাদের ক্লাস নাম্বার 6 নাইলে 5-এ। কি হবে, cos নাকি sin? দ্রুত। কিরে, ভুলে গেল নাকি এরা? কেউ নাই নাকি অ্যান্সার দেওয়ার মতো কেউ নাই? নাকি অ্যান্সার আসতেছে না? আমি দেখতে পাচ্ছি না মনে হয়, দাঁড়া চেক দিই। হ্যাঁ, এই তো আসছে তো অ্যান্সার, কজ। কজ হবে তাই না? কাছে কজ, সামনে কি সাইন। সো ইউ কস 60 যেটা, সেটাই বলা আছে 5। তাহলে বলা আছে ইউ কস 60 ইকুয়াল টু হচ্ছে কত? 5 মিটার পার সেকেন্ড। তাহলে কস 60 ভ্যালু হচ্ছে হাফ, ইউ ইন্টু হাফ ইকুয়াল টু হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, বা ইউ ইকুয়াল টু হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। তো আদি বেগটা বের হয়ে গেছে বেসিক্যালি। আদি বেগটা বলা ছিল না যে এই বরাবর কত, আমরা এই তথ্য থেকে বের করতে পারলাম যে হ্যাঁ, এই বরাবর তার বেগটা ছিল হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। সো 10 মিটার পার সেকেন্ড খেয়াল করে দেখো, আদি বেগও বলা, ত্বরণও বলা। 2 সেকেন্ড পরে বেগ এবং সরণের ভ্যালু, ঠিক আছে? তাহলে 1 নাম্বার যে কোয়েশ্চেনটা, 2 সেকেন্ড পর বেগ এবং সরণ, খেয়াল করে দেখো এই বস্তুটা কিন্তু এই রেখা বরাবর যাচ্ছে। সো আমরা কিন্তু এই রেখা বরাবর ইকুয়েশনগুলো বসাতে পারবো। এবং তোমাকে আমি পড়িয়েছিলাম এইভাবেই, যে যখন আমরা গতিবিদ্যার ইকুয়েশনগুলো লিখি সেটা একটা রেখা বরাবর লিখতে পারি। সো আমরা এই রেখা বরাবর ইকুয়েশনে লিখছি, ঠিক আছে? এই রেখা বরাবর ইকুয়েশনটা লিখছি। তাহলে 2 সেকেন্ড পর বেগ হচ্ছে ভি ইকুয়াল টু হচ্ছে ইউ প্লাস এটি, ইউ এর ভ্যালু হচ্ছে 10। সব কিন্তু একই রেখা বরাবর হতে হবে। ইউ এর ভ্যালু এই রেখা বরাবর 10, এই রেখা বরাবর ত্বরণের ভ্যালু হচ্ছে 4, টি এর ভ্যালু 2 সেকেন্ড, তাহলে 18 মিটার পার সেকেন্ড। এবং সরণের ভ্যালু হচ্ছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ইউ এর ভ্যালু 10, টি এর ভ্যালু 2, হাফ। ত্বরণ কোনটা? ত্বরণ হচ্ছে 4 ইন্টু 2 স্কোয়ার। দশ ইন্টু 2 প্লাস হাফ 4 ইন্টু 2 স্কোয়ার, 28 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো বেগ এবং সরণ বের হয়ে গেছে। 1 নাম্বারটা ডান, 1 নাম্বারটা ডান। 2 নাম্বারটা বেগ এবং সরণ ভেক্টর চাইছে। এবার হচ্ছে আসল খেলা, বেগ এবং সরণ ভেক্টর চেয়ে ফেলছে। ভেক্টর আকারটা কত? এখন ভেক্টর বের করার জন্য কি লাগে বলো? আমি যদি ভেক্টর বের করতে চাই, আমার কি লাগবে? মান লাগবে আর ডাইরেকশন লাগবে, তাই না? আমি যদি একটা ভেক্টর বের করতে চাই, কি কি লাগে? মান লাগে আর ডাইরেকশন লাগে। সো আমার মান কিন্তু আমি জানি, আমি ওই ভ্যালুগুলো জানি, কিন্তু ডাইরেকশনটা আমি জানি না। তাহলে খেয়াল করে দেখো, আমি যদি ভি বা শেষ বেগ বের করতে চাই 1 নাম্বারটা বা 2 নাম্বারটা, এটা মানে কি? ভি কজ আলফা আই হ্যাট প্লাস ভি সাইন আলফা জে হ্যাট, এটা তোমাদের শিখাইছি, তাই না? আর ইকুয়াল টু আর কজ আলফা আই হ্যাট প্লাস আর সাইন আলফা জে হ্যাট। তো ভি এর ভ্যালু এটা হবে, মানে ভেক্টরটা। ভি কোনটা? ভি হচ্ছে, ভি এর ভ্যালু কত আসছে? 18 কজ আলফা। আলফার ভ্যালু কোনটা খেয়াল করে দেখো, এটা কিন্তু
এক্স অক্ষের সাথে কোণ 60°। তাহলে 18 cos 60 আই হ্যাট প্লাস 18 sin 60 জে হ্যাট। cos 60 মানে হচ্ছে হাফ, তাহলে 9 আই হ্যাট, আর এটা হচ্ছে √3/2, তাহলে কত আসে 9√3 মনে হয়। তাও চেক দিয়ে একটা 18 sin 60, হ্যাঁ 9√3 জে হ্যাট। এটা ভি আসছে কোন এককে মিটার পার সেকেন্ড, সো মিটার পার সেকেন্ড এভাবে লিখতে হবে। সো এটা একটা অ্যান্সার। সো এই যে এখানে একটা অ্যান্সার ছিল, মানে প্রথম প্রশ্নটার, আর দ্বিতীয় প্রশ্নের প্রথম অ্যান্সার এটা। এবং দ্বিতীয় প্রশ্নের শেষ অ্যান্সারটা যেটা এস ইকুয়াল টু এস কজ আলফা আই হ্যাট প্লাস এস সাইন আলফা জে হ্যাট। এস কজ আলফা, এস কতটা, এস হচ্ছে 28, ঠিক আছে 28, তাহলে 28 cos 60 আই হ্যাট প্লাস 28 sin 60 জে হ্যাট। তাহলে কত হয় cos 60 ভালো অর্ধেক, তাহলে 14 আই হ্যাট প্লাস √3/2, তাহলে 14√3 জে হ্যাট। এটা হচ্ছে মিটারে। মানে আমরা এ পর্যন্ত যা যা শিখছি সবকিছুই কিছু না কোথাও কোথাও না কোথাও কাজে লাগতেছে। অ্যান্সার ওকে। চলো নেক্সটে যাই, নেক্সট আরেকটা ম্যাথ নিয়ে আসি। এটা প্র্যাকটিস শিটে আছে কিন্তু করাবো। দেখাও যে এ এবং মানে এ ও √2a মানের ভেক্টরের লব্ধি √2a এর সাথে π/4 এর চেয়ে বেশি কোণ তৈরি করতে পারবে না। করতে পারবে না। চলো এটাও প্র্যাকটিস শিটেই আছে, হ্যাঁ মানে তোমাদের বইয়েরই কোনো একটা বইয়ের হচ্ছে অনুশীলনের বা উদাহরণের ম্যাথ হবে। দেখা হচ্ছে এ এবং √2a মানের ভেক্টরের লব্ধি √2 এর সাথে বেশি কোণ, √2 এর সাথে π/4 এর চেয়ে বেশি কোণ তৈরি করতে পারবে না। মানে যেটা হয়েছে এখানে একটা ভেক্টর আছে এ এবং আরেকটা হচ্ছে √2a। আচ্ছা লব্ধি √2 এর সাথে কোণ উৎপন্ন করবে। আমরা এ পাশে এক কাজ করি, এটাকে √2a বানাই আর কি, তাহলে আমাদেরই সুবিধা হবে বুঝতে। এটা হচ্ছে √2a
এবং আরেকটা হচ্ছে এ। সো এদের তো একটা লব্ধি থাকবে, এ এবং √2 এর মানে ভেক্টর লব্ধি। সো একটা লব্ধি থাকবে হচ্ছে কর্ণ বরাবর, তাই না, কর্ণ বরাবর লব্ধি যদি সামান্তরিক হয় এটা। এখন সামান্তরিক মানে হচ্ছে তুমি সুন্দর মতো যে এরকম আঁকাইতে পারবা। এখন এটা সামান্তরিক, খেয়াল করো, তাহলে এটা √2 এ এটা যদি এ হয় তাহলে এটাও কিন্তু হবে এ এরই সমান। এটাও এ এরই সমান হবে যেহেতু সামান্তরিক। তো এই যে কোণটা, ধরো যে এই কোণটা হচ্ছে থেটা, তোমাকে বলেছে এই থেটা কোণটা π/4 এর চেয়ে বড় হইতে পারবে না, এটা প্রমাণ করতে হবে। থেটা কোণটা π/4 এর চেয়ে বড় হইতে পারবে না, সেটা প্রমাণ করতে হবে। তাহলে আমি চিন্তা করি যে আচ্ছা এই কোণটা আমি ধরি যে বিটা, ঠিক আছে, বিটা ধরলাম। আলফা কেন ধরলাম না? কারণ আলফা নর্মালি আমরা হচ্ছে এ এবং √2 এর মাঝখানের কোণটা ধরি, এই কারণে যাতে গ্যাঞ্জাম না হয়, এই কারণে হচ্ছে আমি থেটা ধরলাম, বিটা ধরলাম। ওকে, তাহলে খেয়াল করে দেখো, আমরা যদি এই ত্রিভুজের কথা চিন্তা করি, এই ত্রিভুজের কথা চিন্তা করি, তাহলে এটা তো লব্ধি, লব্ধি ধরি আর। তাহলে সাইন সূত্র যদি বসাই, ত্রিভুজের সাইন সূত্র, এখন কেউ বলে না ভাই সাইন সূত্র কই থেকে আসছে, সবই করাইছি, অলরেডি করানো জিনিস। সাইন সূত্র কি বলবে? সাইন সূত্র বলবে যে ঠিক আছে, √2 এ এটার বিপরীত কোণ কোনটা? বিটা, তাই না, সাইন বিটা ইকুয়াল টু হচ্ছে a বাই সাইন থেটা। √2 a বাই সাইন বিটা ইকুয়াল টু a বাই সাইন থেটা। তাহলে এখানে তুমি খেয়াল করো, কাটাকাটি দাও, তাহলে তোমার কাছে যেটা থাকে সেটা হচ্ছে তোমার মধ্যবর্তী কোণ লাগবে, তাই না? এই কোণটা যে π/4 এর চেয়ে বেশি হইতে পারবে না সেটা প্রমাণ করে। তাহলে সাইন থেটা ইকুয়াল টু কত? দেখো সাইন থেটা ইকুয়াল টু, এটা এখানে নাও, তাহলে এটা উপরে যাবে, এটা নিচে যাবে, তাহলে সাইন থেটা বাই সাইন বিটা বাই √2। তাহলে সাইন থেটার যে ভ্যালুটা, খেয়াল করে দেখো, সাইন থেটার ভ্যালুটা হচ্ছে এটা। এখন এই ইকুয়েশন থেকে আমরা একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে সাইন ভিটার এর ম্যাক্সিমাম ভ্যালু 1। কেন? কারণ যে কোনো কোণের যদি সাইন ধরো সেটা সর্বোচ্চ ভ্যালু হয় 1, সর্বনিম্ন -1, সর্বোচ্চ কত? 1। তাহলে ম্যাক্সিমাম চিন্তা করলে আমার কি লাগবে? আমার এটা ম্যাক্সিমাম ভ্যালু লাগবে, যে থেটার ভ্যালুটা ম্যাক্সিমাম কত হতে পারবে সেটা চাইছে। তাহলে আমার এই পাশে ম্যাক্সিমাম করতে হবে। এই পাশে ম্যাক্সিমাম করা মানে হচ্ছে তোমার √2 তো ম্যাক্সিমাম না, তাহলে সাইন বিটা ম্যাক্সিমাম হইতে হবে, তাই না? তাহলে সুতরাং সাইন থেটা ম্যাক্স ইকুয়াল টু হচ্ছে এটা ম্যাক্স বাই 1/√2। আর তাহলে সাইন যদি এভাবে লিখি, থেটা ম্যাক্স ইকুয়াল টু হচ্ছে 1/√2 মানে হচ্ছে সাইন π/4। অ্যাঙ্গেলটা কিসের এক্স? π/4, তাই না? সুতরাং থেটা ম্যাক্স হচ্ছে π/4, বা অন্য কথায় π/4 এর চেয়ে বেশি হইতে পারবে না, π/4 সর্বোচ্চ ভ্যালু। শোড দেখানো হইল। বিলিভ ইট অর নট, এটা এমসিকিউতে আসে, এটা এমসিকিউতে আসে। এমসিকিউতে আসে বলে যে এই যে দেখাও যে অংশটা থাকে না, না থেকে বলে যে সর্বোচ্চ কত হইতে পারে, বুঝছো? কারণ এমসিকিউর মতোই, তুমি খেয়াল করে দেখো কয় লাইন, 3-4 লাইনের ম্যাথ। সো এটা কিন্তু এমসিকিউর জন্য। দেখো লজিকে কারো কোনো অবজেকশন আছে কিনা এটার, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এটা অনেক সময় অনেকে মানে খেয়াল করতে পারে না যে কিভাবে করতে হবে, অথচ তুমি যদি এটা মনে রাখার জিনিস যে তুমি এইভাবে অ্যাপ্রোচ করতে হবে এটা, তাছাড়া এটা মেলা মুশকিল। তুমি যদি নর্মালি চিন্তা করো, নর্মাল সূত্রগুলো বসাও, সহজে মিলতে চাইবে না, মিলবে কিন্তু মিলতে চাইবে না আর কি।
এরপরে চলো লেখো যে একটি সুষম ষড়ভুজের, ষড়ভুজ মানে তো বোঝো, ত্রিভুজ মানে তিন কি বলে বাহু, চতুর্ভুজ মানে চার বাহু, তো ষড়ভুজ মানে ছয় বাহু। ষড়ভুজের এক কোণিক বিন্দু হতে হতে বিপরীত বিপরীত কোণিক বিন্দুগুলো অভিমুখে 1 নিউটন, 2 নিউটন, 3 নিউটন, 4 নিউটন ও 5 নিউটন বল ক্রিয়ারত। লব্ধির মান ও দিক নির্ণয় করো। ঠিক আছে, তাহলে এটা একটা সুষম ষড়ভুজের এক কৌণিক বিন্দু হতে বিপরীত কৌণিক বিন্দুগুলো অভিমুখে 1 নিউটন, 2 নিউটন, 3 নিউটন, 4 নিউটন এবং 5 নিউটন বল ক্রিয়ারত। লব্ধির মান এবং দিক নির্ণয় করতে হবে। সুষম ষড়ভুজের কথা বলেছে, তো একটা ষড়ভুজ মানে হচ্ছে 6টা বাহু। হ্যাঁ, সো আমি যদি ষড়ভুজ যদি আঁকানোর চেষ্টা করি, মোটামুটি এরকম হবে। সুষম মানে হচ্ছে প্রতিটা বাহু কি পরস্পর সমান, প্রতিটা বাহু পরস্পর সমান। এখন যেটা বলেছে ষড়ভুজের একটা কৌণিক বিন্দু থেকে, সো ধরি এই কৌণিক বিন্দু থেকে, এই কৌণিক বিন্দু থেকে বিপরীত কৌণিক বিন্দুগুলোর অভিমুখে, মানে এই বরাবর বিপরীত কৌণিক বিন্দু কোনগুলা, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, পাঁচটা কৌণিক বিন্দু আছে বিপরীত, মানে এটা ছাড়া যেগুলো আছে সবই বিপরীত কিন্তু। হ্যাঁ, অভিমুখে কয়টা ফোর্স আছে? 5টা ফোর্স আছে। সো কি কি? 1 নিউটন এই বরাবর, 1 নিউটন এই বরাবর, এই বরাবর আছে 2 নিউটন, এই বরাবর আছে 3 নিউটন, এই বরাবর আছে 4 নিউটন এবং এই বরাবর আছে 5 নিউটন। খেয়াল করে দেখো, তুমি যখন আঁকাবা তখন যেন ভ্যালুগুলো বাড়ে, 1 2 3 4 5। ঠিক আছে, তুমি যেন এমনি হুদাই না আঁকাই দাও, আঁকাইলে সুন্দর মতো 1 2 3 দেখছো, মানে মানানসই ভ্যালুগুলো বাড়তেছে। তাহলে 1 নিউটন, 2 নিউটন, 3 নিউটন, 4 নিউটন, 5 নিউটন। এখন আবার কি লাগবে? লব্ধির মান এবং দিক, মানে ডাইরেক্ট বেসিক্যালি আমাকে এখন 5টা ভেক্টরের লব্ধির ভ্যালু বের করতে হবে। তো গতদিন আমরা পড়ে ফেলছি এটা, তাই না? গত ক্লাসেই পড়ছি 5টা ভেক্টর থাকুক বা যতগুলাই থাকুক লব্ধির ভ্যালু কেমনে বের করে। তো এখানে দেখো মধ্যবর্তী অ্যাঙ্গেলটা লাগবে। এখন তুমি এটা শিওর, এখানে জ্যামিতিকভাবে এই অ্যাঙ্গেলটা যেটা, এই অ্যাঙ্গেলটাও সেটা, এই অ্যাঙ্গেলও সেটা, এই অ্যাঙ্গেলও কিন্তু সেটাই হবে, মাস্ট। জ্যামিতিকভাবে এটাই হবে, হতেই হবে আর কি, মিলবে। এখন এই অ্যাঙ্গেলগুলো কত সেটা হচ্ছে প্রশ্ন। তাহলে আমার বেসিক্যালি প্রথমে আমাকে ফাইন্ড আউট করতে হবে যে এই অ্যাঙ্গেলটা কত, একটা অ্যাঙ্গেল কত, তারপরে আমি 4 ভাগে ভাগ করতে পারবো। খেয়াল করছো? দেখো 4 ভাগে ভাগ করলেই হবে। আমি একটা অ্যাঙ্গেল যদি বের করতে পারি তাহলে 4 ভাগে ভাগ করলেই হবে। এখন লেখো আর কি, এভাবে লেখো, এন ভুজের জন্য মোট মানে একটি অ্যাঙ্গেল হচ্ছে n-1/2
ইন্টু 180 ডিগ্রি। ত্রিভুজের জন্য মিলাও তো, ত্রিভুজের জন্য এন এর ভ্যালু কত? 3। 3 মাইনাস 1 করলে 2/2, 1 ইন্টু 180। চতুর্ভুজের জন্য মিলাও, চতুর্ভুজের 4টা কোণের সমষ্টি কত হয়? 4টা কোণের সমষ্টি হয় 360 ডিগ্রি চতুর্ভুজে। 4 মাইনাস 1, ভুল করলাম নাকি? ভুল করছি মনে হচ্ছে। হ্যাঁ, ভুল করছি না? ভুল করছি। এখানে হবে মনে হয়, এই যে এটা। আচ্ছা দাঁড়াও, এটা কত হয়? চতুর্ভুজে 360 ডিগ্রি, তাই না? তাহলে 4 মাইনাস 1 করলে আসে 3। 3 ইন্টু, হাই ভুল করতেছি তো, ভুলে গেলাম। এটা একটা সূত্র আছে, দাঁড়াও, এটা ফাইন্ড আউট করতে হবে। এটা ফাইন্ড আউট করতে হবে হচ্ছে বুঝে বুঝে। ভুলে গেছি, হ্যাঁ ভুলে গেছি। দাঁড়াও, চতুর্ভুজের জন্য, ত্রিভুজের জন্য, দাঁড়াও। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়ছে। দেখো, একটা অ্যাঙ্গেল, যে কোনো অ্যাঙ্গেল এবার মিলবে সম্ভবত 2 ইন্টু n মাইনাস 2 ইন্টু 90 ডিগ্রি, বা হ্যাঁ 2 ইন্টু n মাইনাস 2 ইন্টু 90, বা n মাইনাস 2 ইন্টু 180 ডিগ্রি। এবার মিলাও তো। 3 মাইনাস 1 2 ইন্টু 180। 3 মাইনাস 2 করলে, হ্যাঁ 3 মানে ত্রিভুজের জন্য 3 মাইনাস 2 1, 180, পারফেক্ট। চতুর্ভুজের জন্য 4 মাইনাস 2 2 ইন্টু 180, পারফেক্ট, মিলে গেছে। তাহলে ষড়ভুজের জন্য হচ্ছে একটি অ্যাঙ্গেল, তাহলে n মাইনাস 1, তাহলে 6 মাইনাস 2 ইন্টু 180, বা কোনটা হচ্ছে 4 ইন্টু 180। হ্যাঁ, 4 ইন্টু 180 মানে হচ্ছে, আর আমি কি করতেছি এখানে, ভুল করতেছি বারবার। হয় n মাইনাস 2, এই কারো কি মনে আছে সূত্রটা? আচ্ছা দাঁড়া, আমি অনলাইনেও দেখতে পারবো। হ্যাঁ, অ্যাঙ্গেল অফ রেক্টাঙ্গেল বা অ্যাঙ্গেল অফ পলিগন। হ্যাঁ, কারো মনে আছে সূত্রটা? হ্যাঁ, n মাইনাস 2 ইন্টু 180 তো হচ্ছে 180। ঠিকই আছে, ঠিকই আছে, আমি কনফিউজড হয়ে গেছি। হ্যাঁ, তাহলে এখানে কত আসে? 4 ইন্টু 180 করলে কত আসে? 720 ডিগ্রি না? টোটালটা 720 ডিগ্রি। এটা যেটা, এটা যেটা, এটা যেটা, এটা যেটা, এটা যেটা, এটা যেটা, টোটাল 720। হ্যাঁ, টোটালটাকে তুমি যখন n দ্বারা ভাগ দিবা তখন একটা অ্যাঙ্গেল বের হবে। এই দেখো, n দ্বারা ভাগ দাও, একটা অ্যাঙ্গেল বের হবে 120 ডিগ্রি। এবার দেখো লজিকে মিলবে। আমি বারবার যে এনটা মানে মাথায় রাখি নাই আর কি, যে আমি টোটালটাই বের করে ফেলতেছিলাম, এন দ্বারা ভাগ করি না, এই কারণে সমস্যা হয়েছিল। একটা অ্যাঙ্গেল মানে এন সংখ্যক অ্যাঙ্গেল মিলে হচ্ছে কত, কি হচ্ছে এইটা, তাহলে একটা অ্যাঙ্গেল মানে এটা বাই n মাইনাস 2 বাই n ইন্টু 180। তাহলে এই পুরো একটা কোণ হচ্ছে 120 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 120। ভেক্টর চ্যাপ্টারে দেখবে 120 মানে অ্যাঙ্গেলটা অনেক লাগবে তোমার, অনেক জায়গায় আছে 120 অ্যাঙ্গেলটা। তাহলে এটা কয় ভাগে ভাগ হয়েছে খেয়াল করে দেখো, এটা কিন্তু 4 ভাগে ভাগ হয়েছে। তাহলে এটা কিন্তু 30, এটাও 30, এটাও 30, এটাও 30, ঠিক আছে? তাহলে টোটাল 4 ভাগে ভাগ হয়ে 120 হয়েছে। তাহলে এখন তুমি কি বের করতে পারবে? এখন তুমি ইজিলি হচ্ছে প্রত্যেকটার কি বের করতে হবে, ক্যালকুলেশন করে করে লব্ধি বের করতে পারবা। তো দুইটা প্রসেস অলরেডি জানি। প্রসেস 1 কি প্রসেস? আর কস থেটা 1 নিউটন 0 ডিগ্রি কোণে, তো তাহলে কস 0, খেয়াল করে দেখো 1 নিউটন 0 ডিগ্রি কোণে, সো কস 0। তারপরে 2 নিউটন 30 ডিগ্রি কোণে, 2 কস 30 প্লাস 3 কস 60 60 ডিগ্রি কোণে, দেখো এই যে এক্স অক্ষের সাথে কোণ সবসময়, 4 কস 90 প্লাস 5 কস 120।
আর আর সাইন থেটা সব কিছুই সাইনে যাবে। 1 সাইন 0, 2 সাইন 30, 3 সাইন 60 ডিগ্রি, 4 cos 60 ডিগ্রি সাইন 90 ডিগ্রি, 5 সাইন 120 ডিগ্রি। তারপরে আর cos θ আর sin θ কিভাবে বের করতে হয় মনে আছে না? r ইকুয়াল টু রুট ওভার r cos θ স্কয়ার প্লাস r sin θ স্কয়ার। তারপর ইজিলি সুন্দর মতো বের করে নিবা। আর বের করবে এবং ট্যানজেন্ট অফ θ ইকুয়াল টু tan ইনভার্স r sin θ বাই r cos θ চলে আসবে। তো এটা করে ইজিলি পারবা। এই দুইটা লাইন তোমরা করবা, এই দুইটা লাইন তো জানোই কেমনে করে অলরেডি। কিন্তু আমি যেটা ইন্টারেস্টেড সেটা হচ্ছে সেকেন্ড প্রসেসটা। আমার এই প্রসেসটা দরকার নেই, তাই না? আমাদের এই প্রসেসটা বিশাল লং, এই প্রসেসটা। তাহলে আমরা যাব কিসে? আমরা যাব হচ্ছে ক্যালকুলেটরে। আমরা 130 বসাবো প্লাস 10 বসাবো, সরি 10 ডিগ্রি, 230 ডিগ্রি প্লাস 3 90 ডিগ্রি প্লাস 4, আমি ভুল করছি কোথাও, আবার 360 ডিগ্রি। আরে ভাই 360 ডিগ্রি, তাই না? 360 4 90 ডিগ্রি 5 120 ডিগ্রি। তো এটা করে যেটা হয় টোটাল, ক্যালকুলেটরে যদি বসাই, চলো ক্যালকুলেটরে বসাই। তাহলে ক্যালকুলেটরকে প্রথমত আমার কমপ্লেক্সে নিতে হবে। কমপ্লেক্সে আছে 1, আচ্ছা 0 প্লাস 2, মনে আছে তো প্রসেসটা গতদিনই করছিলা, 30 প্লাস 3 60 প্লাস 4 120, সরি 490 প্লাস 5 120 ইকুয়াল টু, এই যে এটা আসে 12.05 81.73। তো আমি এটা একটা কপি করে নিয়ে যাই। এখানে সো অ্যান্সার ইজ 12.05 81.73 ডিগ্রি কোণে। সো এখানেও অ্যান্সারটা সেমই আসবে। করে দেখছো কেউ? এখানে সেম আসার কথা। তাহলে আমি লিখে দিই 12.05 নিউটন, আর হ্যাঁ থেটা ট্যান ইনভার্স কত আসছে? এটা 81.73। 1 নিউটনের সাথে লিখে দিতে হবে, 1 নিউটনের সাথে, না লিখলে ভুল হবে। ওকে, দাঁড়াও। লেখা হচ্ছে এইভাবে, শর্ট কয়েকটা প্রশ্ন আছে আর কি, শর্ট সোজা যদিও। লেখা হচ্ছে 10 নিউটন, 15 নিউটন ও 20 নিউটন বল দ্বিমাত্রিক তলে সমান সমান কোণে আছে। বল ত্রয়ের লব্ধি নির্ণয় করো।
তুলে ফেলো এটা একটু। তো কি বলেছে, কিছুই না, 10 নিউটন 15 নিউটন 20 নিউটন বলে ত্রিমাত্রিক, তাই না? এখানে দ্বিমাত্রিক তলে। সো এখানে খেয়াল করে দেখো, আমরা এই যে একাধিক ভেক্টরের যে লব্ধি বের করছিলাম সবকিছু কিন্তু দ্বিমাত্রিক তলে ছিল, কোনো কিছু ত্রিমাত্রিক ছিল না। দ্বিমাত্রিক মানে হচ্ছে সবকিছু XY তল বরাবর, এবং আমি এটা বারবার বলছিলাম যে আমাদের অবশ্যই ভেক্টরের লব্ধিগুলো হচ্ছে এই বরাবর। তাহলে এটা 10 যদি হয়, এটা 15, এবং এটা হচ্ছে 20 নিউটন। কেন এইভাবে কীভাবে বুঝলাম? তার কারণ হচ্ছে তারা সমান সমান কোণে আছে। এখন সমান সমান কোণ কত এটা বুঝে নিতে হবে। খেয়াল করো, 3টা কোণ মিলে টোটাল কিন্তু 360 ডিগ্রি। এখন সমান সমান কোণে যদি থাকতে হয়, তার মানে এই কোণ যা, এই কোণও তা, এই কোণও তাই। এক্স যদি ধরি তাহলে থ্রাইস এক্স ইকুয়াল টু 360। তাহলে এক একটা কোণ কত হচ্ছে? এক একটা কোণ হচ্ছে 120 ডিগ্রি করে। তাহলে এটা হচ্ছে 120 ডিগ্রি, 120, এটা 120, এটা 120। এখন কি করব? এখন হচ্ছে তাদের লব্ধি বের করবো। সো লব্ধি বের করার প্রসেস সবই জানো। প্রসেস 1 তোমরা জানো কি, আর কস থেটা, এটা তোমরা লিখতে পারবা। প্রসেস 2 প্রসেস 1 আর সাইন থেটা, এটা তারপরে করার পরে তোমরা বের করতে পারবা। আর প্রসেস 2টা কি, এটা বেশি ইজিলি হয়ে যাবে। 10 নিউটন 15 নিউটন আর 20 নিউটন। সো 10 নিউটন আছে 0 ডিগ্রি কোণে, 15 নিউটন আছে 120 ডিগ্রি কোণে, আর 20 নিউটন আছে 20 নিউটন আছে। খেয়াল করো, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে অ্যাঙ্গেল ধরতে হবে, কিন্তু এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে অ্যাঙ্গেলটা হচ্ছে 120 আর 120 240। টোটালটা বের করলেই হবে, টোটালটা বের করলেই হবে একেবারে। তাহলে 10 0, ক্যালকুলেটারই করি, 10 0 15 120 প্লাস 20 240, 5√3 মাইনাস 150। মানে ভ্যালুটা হচ্ছে লব্ধি বেরো 5√3 নিউটন আর মাইনাস 150 ডিগ্রি। মাইনাস 150 মানে হচ্ছে লব্ধিটা হবে হচ্ছে এই বরাবর। মাইনাস কোণ মানে কত? মাইনাস কোণ মানে হচ্ছে এক্স অক্ষ বরাবর পজিটিভ কোণ এটা, আর নেগেটিভ কোণ হচ্ছে এটা। হ্যাঁ, মানে নেগেটিভ দিকে 150 ডিগ্রি। তাহলে এটা 120, 150 মানে আরেকটু বেশি হবে, এই বরাবর হবে লব্ধি, বা আর কি লব্ধি বলো। এই তো এসে ওভি ঠিক আছে, মিলেছে। যদি এমন বলতো, ধরো যে ইজি করে 10 নিউটন 15 নিউটন 20 নিউটন ও 25 নিউটন মানের 4টি বল
যদি 4টি থাকে, হ্যাঁ, এই প্রশ্নে দ্বিমাত্রিক তলে সমান সমান কোণে অবস্থান করছে, তাদের লব্ধি নির্ণয় করো। ঘটাঘটি একটু তুলে ফেলো এটা। তাহলে কি বলেছে, 10, 15, 20 এবং 25। এখানে কিন্তু বুঝতে হবে একটা জিনিস, বা আমাদের একটু মাথা কাটাইতে হবে যে দেখো, আমরা যে প্রসেসটাই জানি না কেন, আমাদের সবসময় মানে সবসময় সিলেক্ট করতে হবে ওই প্রসেসটাই যেটা আমার ওই ম্যাথে কাজে লাগবে বা বেটার হবে। হ্যাঁ, কারণ সব প্রসেসেই তুমি অ্যান্সার বের করতে পারবা, যে কোনো প্রসেস চিন্তা করলেই তুমি অ্যান্সার বের করতে পারবা। এখন বুদ্ধিমানরা কি করে, বুদ্ধিমানরা হচ্ছে এক্স্যাক্টলি খুঁজে বের করবে যে কোন প্রসেসে গেলে তাড়াতাড়ি হবে, কোন প্রসেসে তাড়াতাড়ি হবে, এটা হচ্ছে আইডেন্টিফাই করতে হবে। তাহলে এখানে কয়টা আছে, এখানে 4টা বল আছে, 4টা বল। একটা হচ্ছে 10, 15, 20 নিউটন, 25 নিউটন। এখন এইটাতে যাওয়ার সময় যদি আমি মানে এই এফ থেটাতে যাই, এইটা একটু হবে, বুদ্ধিমানের কাজ হবে না এখানে। তুমি আরো ইজিলি করতে পারবা। ইজিলি বলতে খেয়াল করে দেখো, পরস্পর 90 ডিগ্রি কোণে আছে সবকিছু, তাই না? দুইটা ইজি প্রসেস আছে এখানে, দুইটা। প্রসেস 1, তুমি যে কোনো একটা অক্ষ বরাবর সাইজ করে ফেলতে পারো। যেরকম এই 20 এবং এই 10 মিলে কত হবে, এই 20 এবং এই 10, খেয়াল করো, এই দুইটা মিলে হবে হচ্ছে এই পাশে 10, তাহলে এটা 10। আর এই 15 আর এই 25 মিলে কত হবে, যেহেতু পরস্পর বিপরীতমুখী, সো এই দিকে বেশি থাকবে, 25 - 15 বা এই দিকে 10। সো লব্ধিটা হবে হচ্ছে একদম মিডলে যাবে, তাই না? কেন? কারণ এটাও 10, এটাও 10, এবং অ্যান্সারটা হবে করে দেখবা 10√2 নিউটন লব্ধি। ইজি। প্রসেস 1 এটা। আরেকটা প্রসেস হচ্ছে যে তুমি এটাকেই সেম ভাবেই তুমি আই হ্যাড জে হ্যাড দিয়ে করতে পারো। তাহলে এইটা যেটা খেয়াল করো, আমার অ্যান্সার কি হবে, অ্যান্সারের সবগুলো যোগফল তো, তাহলে 10 আই হ্যাড 15 জে হ্যাড প্লাস 15 জে হ্যাড 20 কিন্তু মাইনাস আই হ্যাড, তাহলে -20 আই হ্যাড -25 জে হ্যাড। পরের লাইনে মানে বেসিক্যালি একই জিনিসই আই হ্যাড জে হ্যাড আকারে, -10 আই হ্যাড -10 জে হ্যাড, একই জিনিসই আসছে ঘুরে ফিরে, তাই না? এটা একটা প্রসেস আর কি। অথবা ওই লেংদি প্রসেস হিসাবে আর কস থেটা আর সাইন থেটা একটা, প্রসেস নাম্বার 3। প্রসেস নাম্বার 4 হচ্ছে এফটা, ঠিক আছে? এটা প্রসেস 4। প্রসেস 4 যেখানে এই প্রসেস 4টা করতেই বেশি টাইম লাগবে তোমার, এবার প্রসেস 1, 2তে তাড়াতাড়ি হয়ে যাবে। সো আমাদের একটু স্মার্টনেস বজায় রাখতে হবে যে কোনটা ইজিয়ার হচ্ছে আমার জন্য, আমাকে ওইটা ফলো করতে হবে, ঠিক আছে? কোনটা ইজিয়ার সেটাই আমাকে ফলো করতে হবে, ওকে? তো এই তো 12টা প্রবলেম আজকে আমরা সলভ করলাম, যেগুলা হচ্ছে গত দিনগুলোর যা যা পড়েছি সেগুলাকে একবারে কম্বাইন করলে এই 12টা তাগড়া প্রবলেম ছিল, যেগুলা সলভ করা দরকার ছিল, সলভ করে ফেললাম, ঠিক আছে? আমরা নেক্সট দিনে নতুন টপিকে যাব। নতুন টপিক বলতে নতুন টপিক মানে আমরা যা যা পড়ছি সেখান থেকে বাইরে নতুন টপিক। আমরা লাস্ট টপিক পড়ছি হচ্ছে অনেকগুলো ভেক্টর লব্ধি নির্ণয়, যেটা হচ্ছে গত দিন ছিল। হ্যাঁ, এরপরে হচ্ছে আমাদের নতুন টপিকে যাইতে হবে নেক্সট ক্লাসে। এখন কারো যদি কোনো সমস্যা থাকে তাহলে বলতে পারো, আমি মিট লিঙ্ক দিয়ে দিচ্ছি।
দাঁড়াও একটু। কারো সমস্যা হলে চলে আসো মিটে, সরাসরি প্রশ্ন করে ডাউটগুলো ক্লিয়ার করে নাও, না হলে ওকে তাশরিফ আসছে। হ্যাঁ তাশরিফ শুনতে পাচ্ছ? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ আদাব। হ্যাঁ স্যার, আমি এসসি তে যে ক্যালকুলেটর ইউজ করতাম স্যার, হ্যাঁ কোনটা? সে FX 100 স্যার। 100 স্যার আচ্ছা। ওই ক্যালকুলেটরে শিফট আর হচ্ছে নেগেটিভ যে চিহ্ন আছে ওইটা একসাথে ক্লিক করে ওই কোন চিহ্নটা আসছে না স্যার। এর ফলে মানে আপনার ক্লাসটা মানে যে 7 নাম্বার যে ক্লাসটা ছিল আমি ওইটাও স্যার মানে করতে পারিনি। আচ্ছা এখন যদি আমাকে কিছু সাজেস্ট করতেন স্যার। আচ্ছা দাঁড়াও আমি বলি যে তোমার জায়গায় থাকলে আমি কি করতাম। তোমার জায়গায় থাকলে আমি হচ্ছে সবাই একটু মিউট করে নাও, একটু মিউট করে ফেলো সবাই, অনেক নয়েজ হচ্ছে। হ্যাঁ আচ্ছা, তোমার জায়গায় থাকলে আমি যেটা করতাম সেটা হচ্ছে আমি একটু সার্চ দিতাম অনলাইনে, এবং আমারও এক্স্যাক্টলি মনে নাই যেহেতু অনেক দিন আগে হচ্ছে আমি ক্যালকুলেটর দিয়ে এটা করছিলাম, সো মানে একদম ছোটবেলায় আমার কাছে ক্যালকুলেটর ছিল। আমি একটু সার্চ দিই, দাঁড়াও। এটা ইউজার গাইড পাওয়া যায়, বুঝছো, যে কোনো ক্যালকুলেটর ইউজার গাইড তুমি পাবা। আমি বের করে দিচ্ছি এটা। এটা তো আচ্ছা, এটা যদি একটা ভিডিও চালাই, ভিডিও কিন্তু আমাকে হচ্ছেই করে ফেলবে আর কি, কি বলে যে স্ট্রাইক দিয়ে দিবে। হ্যাঁ, লাইভের মধ্যে ভিডিও চালানো যাবে না। তাশরিফ তোমার নয়েজ আসতেছে, একটু ই করো, মিউট করো তাশরিফ। হ্যাঁ আচ্ছা, তো এখানে দাঁড়াও আমি বের করে দিচ্ছি তোমাকে, দাঁড়াও। এখানে ক্যালকুলেটর অনেকগুলো আছে, এটা অ্যান্সারটা কিন্তু এক্স্যাক্টলি দাঁড়াও। এক কাজ করো, তুমি হচ্ছে 100 mS ক্যালকুলেটর পোলার ফর্ম, এটা সার্চ দিবা। পোলার ফর্ম, আমি দাঁড়াও এটা ঘুরাই দিচ্ছি, এটা ব্যাক করি। পোলার ফর্ম বলতে আমরা পোলার ফর্ম ইউজ করছি 991 CW, এটা নিতে পারো, অথবা EX যেটা আমি ইউজ করি ক্লাসে। হ্যাঁ, ওইটা নিতে পারলে খুবই ভালো হয়, কিন্তু ওইটা পাওয়া যায় না, ওইটা এখন মার্কেটে আউট। হ্যাঁ, আমাদের সময় পাওয়া যেত, মানে যে এইটা আর কি, এটা যদি পাইতে পারো তাহলে খুবই ভালো, কিন্তু এটা পাওয়া যায় না। আর নাইলে হচ্ছে এই যে এইটা যেটা আমি বললাম আজকে, যে 991 CW আর কি, CWটা মিনিমাম নিও, অথবা আরেকটা আছে অপশন, সেটা হচ্ছে ES প্লাস, মানে 3টা ভালো ক্যালকুলেটর আছে। ES প্লাসটা আমাদের সময় আমরা ইউজ করতাম। হ্যাঁ, আমাদের সময় আমরা 100 mAh ইউজ করতাম না, আমরা ES প্লাসটা ইউজ করতাম। তারপর যখন আমি মনে করো বুয়েটে ভর্তি হয়েছি ফার্স্ট ইয়ারে বা সেকেন্ড ইয়ারে, তখন এই ক্যালকুলেটরটা আসে, তখন হচ্ছে এটাতে আপগ্রেড করা হয়, এবং স্টুডেন্টরা স্টুডেন্টরা এটা ইউজ করতেছিল, কিন্তু মাঝখানে এটা হুট করে আউট হয়ে গেছে, সেটার বদলে ক্যাশিও হচ্ছে 991 CWটা আনছে। সো তোমার ইচ্ছা, কিন্তু আমি মনে হয় যে মিনিমাম CWটা নিতে পারো, অথবা এটা যদি পেয়ে যাও এটা নিতে পারো। হ্যাঁ ঠিক আছে, এর পরবর্তীতে কারো কোনো সমস্যা থাকলে বলো। ওকে, শাহরিয়ার আক্তার অভি, হ্যাঁ ই করেছো, হ্যান্ড রেজ করেছো, তুমি বলো। হ্যালো, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, বলো। আসলে আমার একটা মানে সমস্যা ছিল কি, আমরা সব ক্লাসগুলোই করেছি 7টা ক্লাস, তো যখন মানে প্র্যাকটিস শিটগুলো মানে সলভ করতে যাই, তখন মানে মনে হয় কি যে গত ক্লাস যেগুলো করেছি ভুলে যাচ্ছি টাইপের মনে হয় আর কি।
মানে সমস্যা হচ্ছে মনে রাখতে পারতেছি না, বা নতুন একটা মানে পড়া পড়তেছি, সেক্ষেত্রে মানে একটু যদি বলতেন ফিজিক্সটা কিভাবে পড়বো, একটা স্ট্র্যাটেজিটা, আমি ভুলে যাচ্ছি আমি। আচ্ছা, সমস্যা হচ্ছে। এটার জন্য তোমার জায়গায় থাকলে আমি যেটা করতাম, যদি আমি দেখি যে ভুলে যাচ্ছি বা প্র্যাকটিস শিটে মনে করো যে হচ্ছে না, আমার এটা ম্যাথের অনেক হইতো। এই এক্সাক্ট প্রবলেমটা ম্যাথে আমার অনেক বহু ফেস করছি। যে আমি আমার সময় তো অফলাইনে ক্লাস ছিল, অফলাইনে ক্লাস করতাম। অফলাইনে ক্লাস করার পরে এই তোমার যেটা হইতো যে বাসায় গিয়ে যদি দেখি যে একই টাইপের ম্যাথ করতে দিলে হচ্ছে না, তখন আমি যে কাজটা করতাম সেটা হচ্ছে ম্যাথের, আমি সবসময় ম্যাথ করার সময় সমাধান বইটা সাথে নিয়ে বসতাম। অনেকে এটা করে না বা চিন্তা করে যে সমাধান দেখে দেখে করলে আর কী হবে, কিন্তু আমি সাথে নিয়েই বসতাম। যদি আটকে যেতাম আমি ওটাতে, আর মনে করো সময় নষ্টই করতাম না, যে একটা প্রবলেমে পড়ছি হচ্ছে না, আটকে গেছি, সময়টা নষ্ট না করে আমি করতাম কি, সমাধানটা সাথে নিয়ে সমাধানটা দেখে ফেলতাম। দেখে আমি একটা রিলেট করার চেষ্টা করতাম, আচ্ছা আমি যেটা পড়ছি অলরেডি বা যে টাইপটা আমি ক্লাসে করছি এটার সাথে এটা কীভাবে সম্পর্কিত বা কীভাবে মিলতেছে। যদি আমি ওই লিঙ্কটা ফাইন্ড আউট করতে পারি যে আচ্ছা ক্লাসে এটা পড়ছি এবং এটার সাথে এই সমাধানটা এইভাবে সম্পর্কিত, তারপরে সমাধানটা একবার দেখে নিলাম, তখন দেখে দেখে করি নাই আর কি, দেখে নিলাম, দেখে নেওয়ার পরে সাইডেই রাখলাম, রাখার পরে তখন আমি আবার নিজে ট্রাই করলাম যে আচ্ছা ক্লাসে যেটা পড়েছি এটার সাথে এটা সম্পর্কিত কিনা। এখন আমরা যদি ব্লাইন্ড ফোল্ডেডলি, ধরো যে আমি ক্লাসে পড়লাম, ক্লাসের পরে একদম থামিয়ে রেখে সমাধান গাইডে একদম বন্ধ রেখে যদি তুমি করতে চাও, টাইম লস হবে, এটা করো না। কারণ ইন্টারের এক একটা প্রবলেম সত্যিকার অর্থে এক এক রকম, এবং প্র্যাকটিস শিটে একই টাইপের প্রবলেম খুব কমই দেওয়া আছে, ভিন্ন ভিন্ন প্রবলেম সব, এক একটা এক এক প্রবলেম। তো মানে আমি তোমার জায়গায় থাকলে আমি এই কাজটা করতাম যে আমি সমাধানটাও সাথে নিতাম, সমাধানটা সাথে নেওয়ার পরে তারপরে হচ্ছে আমি একটা একটা করে ট্রাই করতাম, যদি না মিলতো তাহলে আমি করতাম কি বলে যে অফ রাখতাম বা নতুন করে ট্রাই করতাম, দেখে ট্রাই করতাম। আর আরেকটা কথা একটু বলবো, প্র্যাকটিস শিটের যে ব্যাপারটা, প্র্যাকটিস শিটে তুমি খেয়াল করলে দেখবা যে আমাদের প্রবলেম ক্লাসের যে সিকোয়েন্সটাতে গিয়েছি সেইটা অনুযায়ী কিন্তু প্র্যাকটিস শিটে তোমাদের আমি যতটুকু দিয়েছি ততটুকু কমপ্লিট হয়নি, এখনও হয়নি, এখনও কিছু প্রবলেম আছে যেগুলো আমি ক্লাসে করাবো। তারপরে আমি একটা ক্লাসের শেষেই বলে দিব যে আমি যতটুকু তোমাদের দিয়েছি সবগুলো তোমাদের করতে হবে এখন, তখন তুমি ট্রাই করো, তখন করলে বেস্ট হবে। হ্যাঁ, এখন আমরা তোমরা চাচ্ছিলে বলে আমি দিয়েছি, কিন্তু আমি কিন্তু এখনও মানে অনেক টেকনিক শেখাচ্ছি রেগুলার, অনেক বেসিক বিল্ড আপে আছে, যেরকম আজকেও কয়েকটা টেকনিক আমি একটু এক্সট্রা কথা বলেছি বা আমি একটু বোঝানোর চেষ্টা করেছি যে একই প্রবলেম আমরা কয়েকভাবে সলভ করতে পারি, কোন টেকনিকে গেলে বেস্ট হয়। প্র্যাকটিস শিটটা কি, প্র্যাকটিস শিটটা বেসিক্যালি কিছুই না, কোনো একটা, ধরো এটা আমরা কীভাবে ক্রিয়েট করেছি, এটা কি প্র্যাকটিসটা সলভ কিন্তু এমন না যে আমি নিজে লেখে লেখে করছি, এটা কোনো না কোনো গাইড থেকে নিয়ে আমি রেখে দিয়েছি, একত্র করেছি জাস্ট এক জায়গায়, এটা ট্রু, একত্র করে দিয়েছি, মানে গাইডে বিক্ষিপ্তভাবে থাকে, আমি সুন্দর মতো সাজাই দিয়েছি, দ্যাটস ইট। কিন্তু ওই সলভগুলো অনেক সময় দেখবে গাইডের সলভ, হ্যাঁ, বা ওই সলভগুলো যে আমরা জানি হাবি জাবি বিভিন্ন টাইপের কথাবার্তা লেখা, তো ওইটা ওইভাবে ফলো করার চেয়ে একটা জিনিস সবসময় ফলো করবা যে ওই ম্যাথটা ক্লাসে আমি কীভাবে ফলো করাইছি বা ক্লাসে আমি কীভাবে পড়াচ্ছি, ওখানে কিন্তু একই টাইপের ম্যাথ অনেক আছে, এই টাইপের ম্যাথ অনেক দেখবা, কিন্তু ওইটার সলভটা লেংদি হবে, সলভটা নর্মাল প্রসেসে হবে, যেটা আমাদের পরীক্ষা দিতে গিয়ে সমস্যা হবে আর কি, আমরা টাইম পাবো না, কুলাইতে পারবো না। সো আমি বলবো যে তোমরা আপাতত যদি মনে হয় যে প্র্যাকটিস শটটা খুব প্যারা দিচ্ছে প্র্যাকটিস শিটটা, তাহলে আমি বলে দিব কখন করতে হবে, ওটা বাদ রাখতে পারো, আগে ক্লাসগুলো আয়ত্ত করো। আরেকটা যেটা থাকবে, কি বলে যে সাজেশন থাকবে, সেটা হচ্ছে যদি মনে হয় যে কনফিডেন্সের সমস্যা হচ্ছে, তাহলে ক্লাসে যেগুলো পড়িয়েছি না ওগুলাই আলাদাভাবে নিজে সলভ করো, আবার রিটেক দাও, মানে নতুন করে করো। এই যে আজকে ক্লাসে যেটা পড়িয়েছি, গত ক্লাসে যেটা পড়িয়েছি, তুমি নিজেই নিজেকে ওইটাতেই পরীক্ষা নাও বাসায়। তুমি একটা ধরো যে তুমি এটাতেও যদি কনফিডেন্স না পাও তাহলে রিভিশন দাও, তুমি ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, 3টা রিভিশন দাও। রিভিশন দেওয়ার পরে তুমি 3টা ক্লাসের প্রবলেমগুলো পর খাতায় করে দেখো পারো কি না। আমি একটা জিনিস সবসময় করতাম, সেটা হচ্ছে আমার টিচারদের আমি অনুকরণ করার চেষ্টা করতাম। হ্যাঁ, আমি চেষ্টা করতাম আচ্ছা আমার টিচার উনি এই ম্যাথটা এইভাবে করেছেন, আমি একটু অনুকরণ করি, ওনার অ্যাপ্রোচটা অনুকরণ করি, অ্যাপ্রোচটা আমি অনুকরণ করতাম, এবং এটা আমাকে অনেক হেল্প করছে নিজে পড়ার ক্ষেত্রে, পড়ানোর ক্ষেত্রে, সব দিক দিয়ে হেল্প করছে। সো অ্যাপ্রোচটাও তুমি চেক করতে পারো যে আমি কিভাবে প্রবলেম সলভ করতেছি। তুমি হ্যাঁ চিন্তা করবা যে আমি কি করতাম, একটা প্রবলেম পেলে আমি আটকে গেলে হয়তো আমি কি চিন্তা করতাম, ওই চিন্তাটা তুমি করতে পারতেছো কিনা। হ্যাঁ, হয়তো তুমি পারফেক্টলি পারবে না, কারণ আমার এক্সপিরিয়েন্স তোমার এক্সপিরিয়েন্স মিলবে না। আমি 2015 ব্যাচ, তোমরা 2026 ব্যাচ, আমার 11 বছরের বেশি এক্সপিরিয়েন্স একই প্রবলেম সলভ করার ক্ষেত্রে। একই প্রবলেম আমি 11 বার 22 বার সলভ করছি, তোমার চেয়ে বেশি সলভ করছি।
সো অবশ্যই আমার এক্সপিরিয়েন্স বড় হবে। কিন্তু তুমি যদি ওই অ্যাপ্রোচটার নিয়ারেও যাইতে পারো যে হ্যাঁ আমি যা করছি তুমি সেটা বাসায় বসে করতে পারতেছো কিনা, বা আমি যেটা ফাইন্ড আউট করার চেষ্টা করছি ক্লাসে ওইটা তুমি পারতেছো কিনা, তাহলে আমার মনে হয় যে তোমার কনফিডেন্স বাড়বে। এবং আরেকটা জিনিস যেটা বলবো যে তুমি যদি পারফেক্ট না হও 100% মার্কস তোমাকে পাইতে হবে না কোনো পরীক্ষা, এটাও খেয়াল রাখবা। 100% মার্কস তোমার চেষ্টা থাকবে, কিন্তু না পেলে হতাশও হওয়া যাবে না। তোমার চেষ্টা থাকবে যে ওকে আমি যেন 60 to 70% টিচার যেটা পড়াইছে, টিচার যেভাবে করাইছে সেটা যেন আয়ত্ত করতে পারি। আমরা তো ক্লাসে অনেক কিছুই করাই, আমরা ক্লাসে একদম লো লেভেল থেকে একদম হাই লেভেলেই নিয়ে যাই, কিন্তু তোমার নিজেকে বুঝতে হবে যে তোমার কতটুকু আসলে তোমার জন্য দরকার, তোমার ক্যাপাসিটি অনুসারে তোমাকে পড়তে হবে। তবে একটা ব্যাপারও আছে, তোমার ক্যাপাসিটিও কিন্তু বাড়াইতেও হবে। তোমার ক্যাপাসিটি ধরো যে আমি যদি 100 পড়াই, তোমার ক্যাপাসিটি যদি 60 হয়, ঠিক আছে প্রথম দিকে 60 ক্যাপাসিটি অনুযায়ী পড়ো, কিন্তু দিনকে দিন তোমার চিন্তা করতে হবে, চেষ্টা করতে হবে ক্যাপাসিটি কেমন 70 করা যায়, কীভাবে ক্যাপাসিটি 80 করা যায়। হ্যাঁ, সো অনেক ব্যাপার আছে। তুমি তোমরা প্রথম সবাইকেই বলছি তোমরা প্রথম হচ্ছে কেবল ইন্টারে উঠছো, সো ওই প্রবলেমটা এখন ফেস করবে, এটা নর্মাল। একটা চ্যাপ্টার পড়তে গেছো, ফেস করা শুরু করছো, কিন্তু এই জিনিসটা পার্সন টু পার্সন চেঞ্জ হয়। আমি যেটা বললাম, আমি হলে এই অ্যাপ্রোচটা করতাম, তুমি দেখো আমার অ্যাপ্রোচটা বা করতে পারো কিনা, যে অ্যাডপ্ট করতে পারো কিনা। যদি অ্যাডপ্ট করে দেখো যে হ্যাঁ রেজাল্ট আসতেছে বা বেটার হচ্ছে, তাহলে এটা নিয়েই থাকো। যে কোনো একটা তোমার কিছুই না, জিনিসটা কি, জিনিসটা হচ্ছে থাকে না যে অনেকটা দানের মতো, তুমি দানটা ফেলে দেখবা যে হচ্ছে কিনা, মানে তুমি ট্রাই করতে থাকবা যে আচ্ছা এই চ্যাপ্টার এভাবে পড়ছি, এভাবে পড়তে হচ্ছে না, আর একটু চেঞ্জ করি, ফাইন টিউন করে তুমি দেখবা যে আচ্ছা একটু এইভাবে ট্রাই করি, এই টপিকটা এইভাবে ট্রাই করি। তুমি যখন দেখবা যে তুমি পেয়ে গেছে একটা উপায় তোমার নিজের জন্য, তখন ওইটাকেই তুমি পুরো ফিজিক্স বলো, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স সব কিছুতেই করতে পারবা। আর আমার নিজের এই প্রসেসটা বের করতেই মনে করো যে এত তাড়াতাড়ি আমি পারি নাই, আমারও প্রায় 1 ইয়ারের মতো লাগছিল। ফার্স্ট ইয়ার থাকতে অনেক টাইম লাগছিল আমি বুঝতে যে একটা চ্যাপ্টার আমি কিভাবে করব। কিন্তু আমার কাছে যেটা আমার নিজের ভালো হয়েছে সেটা হচ্ছে আমি টপিক একটা দেখে সেই টপিকের প্রবলেমগুলো সলভ করছি, এবং তখন হয়েছে ওই জিনিসটা আমার মধ্যে আয়ত্ত হচ্ছে। আমার অনেক ফ্রেন্ডের এরকম না, আমার অনেক ফ্রেন্ডের ছিল যে তারা পুরো বই পড়বে, পুরো বই রিডিং বাই রিডিং পড়ার পরে তারপর সেটার প্রবলেম সলভ করবে। তাদের কাছে ওইটা বেটার ছিল, আমার কাছে এটা বেটার ছিল। হ্যাঁ, তবে আমরা গত 3-4 বছর ধরে, 3-4 বছর না অনেক বেশি আর কি, হ্যাঁ 3-4 বছরে 2019 সাল থেকে 5 বছর ধরে অনলাইনে এই যে একটা প্রবলেম, মানে একটা টপিক দেখে তার সাথে সাথে প্রবলেম সলভিং, এটা আমরা স্টুডেন্টের মধ্যে আয়ত্ত করার চেষ্টা করতেছি, এবং ভালো হয়েছে, অনেক স্টুডেন্ট ভালো করছে, কিন্তু কিছু স্টুডেন্ট কিন্তু এটাতেও সমস্যায় পড়ে। সেক্ষেত্রে সত্যিকার অর্থে আমাদের এন্ড থেকে তেমন কিছু করার থাকে না, শুধু বলার থাকে যে তোমার প্রসেসটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে। এটাই, মানে আমি অনেক কথা বললাম, কিন্তু সারাংশ এটাই যে মানে তুমি দেখো, চেষ্টা করে দেখো কোনটাতে বেটার হয় তোমার। আমি তোমার জায়গায় কি থাকলে আমি সেটা থাকলে কি করতাম আমি সেটাও বলে দিচ্ছি। চেষ্টা করে দেখো হয় কিনা, বুঝছো? জি ভাইয়া, থ্যাংক ইউ। আদাব। এরপরে রেদওয়ান, বলো। আসসালামু আলাইকুম। হ্যাঁ আদাব, বলো। বৃত্তের ম্যাথডে একটু প্রবলেম আছে, বৃত্তেরটা। ওকে, বের করছি। বৃত্তের 2টা করছি না 3টা করছি? 2টা করছিলাম মনে হয়। বৃত্তের 120 ডিগ্রি কোণ, 120, এই যে এটা। হ্যাঁ, এটা ক্যালকুলেটরে করলে 10 150 আসছে অ্যাঙ্গেল। ওটাতে আমার একটা সমস্যা ছিল। হ্যাঁ, আরেকজন বলো কি সমস্যা বলো। আর অ্যাঙ্গেল আসতেছে 150, এটা বুঝতেছি না। 150 কেন আসবে, আমি করে দেখি দাঁড়াও। প্রসেস 3 নাম্বার একটা প্রসেস আছে না, যেটা তো হচ্ছে অ্যাঙ্গেল দিয়ে করছেন ডাইরেক্ট ক্যালকুলেটরে। হ্যাঁ, শর্ট ট্রিক্সে 3 নাম্বার প্রসেসে 1090 প্লাস 10 210। এটা কি প্লাস হবে নাকি মাইনাস হবে? v2 মাইনাস v1 না? ও এক্স্যাক্টলি, হ্যাঁ v2 মাইনাস v1, তো আমি তো ভুল করছি। মাইনাস হ্যাঁ v1 তো এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। আমি তালে বলে গেছি আর কি, এখানে মাইনাস হইতো তো। আচ্ছা, কোনটা থেকে কোনটা মাইনাস হবে? 1090 মাইনাস 10 আমি বলি v2 মাইনাস v1, তাই না? v2 থেকে v1টা বাদ, তাহলে v2 কোনটা? v2 হচ্ছে এটা হচ্ছে 10, আর এটা কত? এটা হচ্ছে এই কোনটা কত ছিল, এই টোটাল কোণ কত ছিল এটা 30, তাই না? তাহলে 210 210 ও মাইনাস ওইটা
10 90 এবার 90 হ্যাঁ এবার দেখো মিলবে, এবার মিলবে। এটাই বুঝতেছিলাম না। হুম তখন কমেন্টে কেউ বলে ফেললে তো হতো, আমি কমেন্টগুলো চেক করতেছিলাম তো। আচ্ছা দাঁড়াও, ক্লাস করার সময় কমেন্ট করি না তো। করবা যদি কোনো খটকা লাগে তখন বলবা যে দাদা এখানে হয়তো প্রবলেম হয়েছে, এখানে মাইনাস হবে, সাথে সাথে বলে দিবা। করছিলাম তো তুমি করছিলা কিন্তু হচ্ছে মানে আমি তোমার Comment-টা কমেন্টটা বড় ওইভাবে করছিল। বুঝতে পারি নাই। যদি বলতে এখানে মাইনাস হবে না প্লাস হবে এই টাইপের কমেন্ট করো, মানে স্পেসিফিক আর কি, প্রবলেম ফাইন্ড আউট করলে প্রবলেমটা সরাসরি বলবা, নাহলে মানে অনেক সময় ইয়েতে ফ্লোতে বোঝা যায় না আর কি। থ্যাংক ইউ খেয়াল করার জন্য। মিলবে তো, অবশ্যই মিলবে তাই না, বেসিকে মিলবে, আমি এখন লিখতে ভুল করে ফেলছিলাম এই কারণে মিলেনি, বুঝছো? তারপরে হ্যাঁ এটাই। আর কারো কোনো প্রবলেম? না না আর কোনো প্রবলেম না, না আর প্রবলেম নেই। আচ্ছা এই তো, তাহলে ঠিক আছে, ওভারঅল এই গেল হচ্ছে আমাদের এই টপিকটা। ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, স্যার হ্যাঁ বলো হচ্ছে ভেক্টরের গুণনগুলো কখন করাবেন? পরে, দেরি আছে, আমরা এখনো আপেক্ষিক বেগ পড়ি নাই, আমরা এখনো কি বলে যে ওই যে নদী নৌকা পড়ি নাই, এই দুইটা পড়ার পরে আমরা যোগ বিয়োগের মধ্যেই আছে এখনো, যোগ বিয়োগের মানে ওই টপিক দুইটা পড়া লাগবে, তারপরে হচ্ছে আমরা গুণন পড়তে পারবো। আরো 2-3টা ক্লাস মিনিমাম। আচ্ছা আনুমানিক ভেক্টরের টোটাল ক্লাস কয়টা হইতে পারে? আজকে 8 নাম্বার ক্লাস হলো তো, তাই তো 15টা ধরে রাখো, 15টা, আচ্ছা আচ্ছা কারণ 1.5 ঘন্টা করে নিচ্ছে তো ওভারঅল, তো এই কারণে 15টার মতোই লাগবে। পরবর্তীতে তোমরা একটু যখন একটু স্টেবল হয়ে যাবা, কারণ তোমাদের মধ্যে অনেকে এখনো পড়াশোনাই শুরু করে না ওইভাবে, তখন আমরা 2.5 ঘন্টা হ্যাঁ করে আমিও যাইতে পারবো। জাস্ট পার্ট টাইম পড়তেছি আর কি হালকা। হ্যাঁ এই কাজটা করো না, মানে শুরু করলে ভালো মতোই শুরু করো, পরে পড়া হবে না, বুঝছো? না শুরু করছি বলতে ফিজিক্সটা ভালো করে স্টার্ট হয়েছে, কেমিস্ট্রি ফিজিক্স হ্যাঁ হ্যাঁ শুধু ফিজিক্সটাই। ফিজিক্স হায়ার ম্যাথের স্ট্রেট লাইন নিছি, আর কেমিস্ট্রিটা জাস্ট হালকা পাতলা দেখতেছি, বাকিগুলো এখনো স্টার্ট হয়নি ঠিক করে। মানে করলে সিরিয়াসলি শুরু করে দাও। এই যে অনেক এখন অনেক স্টুডেন্ট লাইভে থাকে না, আমি জানি কেন থাকে না, কারণ অনেকে মানে এটা আমি খেয়াল করে দেখছি যে আমার ক্লাস 95% স্টুডেন্ট রেকর্ড করে, ওটাও সমস্যা না, কিন্তু মানে তোমাদের সিরিয়াসনেসটা একটু কম আর কি, তোমাদের ওভারঅল ব্যাচের একটু বাড়বে এটা আস্তে আস্তে, বুঝছো? কিন্তু মানে বেশি দেরি করো না তোমরা, আবার তোমরা কিন্তু লাইক মানে একটু হাওয়ার উপরে আসো তো, একটু সমস্যা হবে পরবর্তীতে। ঠিক আছে তাহলে, থ্যাংক ইউ, সবার সাথে কথা বলে ভালো লাগলো, আমরা নেক্সট ক্লাসে তাহলে নেক্সট টপিকে যাচ্ছি। ঠিক আছে, থ্যাংক ইউ।